মুম্বাইয়ের চকচকে হাসপাতালে ধনী ব্যবসায়ী বিক্রমের মেয়ে আয়েশা ৩ বছর ধরে কোমায় পড়ে আছে। সব চিকিৎসা ব্যর্থ হলে আসে এক ভিয়েতনামি ইন্টার্ন গুয়েন তিয়েন আন, যে আকুপাংচারের মাধ্যমে আশার স্ফুলিঙ্গ জাগায়। কিন্তু এই যাত্রায় জড়িয়ে যায় মিডিয়ার হইচই, কর্পোরেট ষড়যন্ত্র এবং পরিবারের গভীর রহস্য। এটি একটি গল্প দৃঢ়তা, বিশ্বাস এবং অলৌকিকের মতো সুস্থতার, যেখানে বিজ্ঞান এবং মানবতা একসাথে হাঁটে। শুনুন এই অনুপ্রেরণামূলক কাহিনী, যা প্রমাণ করে যে আশা কখনো হার মানে না। আয়েশা নামের ৯ বছরের মেয়েটি নিজের পরিবারের ভিলায় হওয়া এক দুর্ঘটনার পর থেকে ন্যূনতম চেতনার অবস্থায় বেঁচেছিল। বিশ্বের সব সেরা অধ্যাপকরা তার মেডিকেল ফাইল দেখেছিলেন, তার এমআরআই স্ক্যান দেখে কপালে ভাঁজ ফেলেছিলেন। কোনো বিস্তৃত আঘাত নেই, কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ নেই, তবুও আয়েশা জ্ঞান ফিরে পাচ্ছিল না। ৩ বছর ধরে সম্ভাব্য প্রতিটি চিকিৎসা হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছিল, সব ব্যর্থ হয়েছিল। এবং সেই দুপুরে বিক্রম নিজের মেয়ের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার ছোট স্থির চোখের পাতা দেখছিলেন, ভেন্টিলেটরের নিয়মিত শব্দ শুনছিলেন, যা টাকার অসহায়ত্বের এক নিষ্ঠুর কথা মনে করিয়ে দিচ্ছিল। আর কোনো পথ আছে কি? তিনি কোনো উত্তরের আশা না করেই জিজ্ঞেস করেছিলেন। নিউরোলজি বিভাগের প্রধান ডাক্তার অর্জুন শর্মা তার পাশে দাঁড়িয়েছিলেন। তার হাতে একটি পুরনো ফাইল ছিল। আমি খুব দুঃখিত, আমরা সম্প্রতি পর্যবেক্ষণের জন্য ঘুমের ওষুধ বন্ধ করে দিয়েছি, কিন্তু আয়েশাতে কোনো বিশেষ উন্নতি নেই। পেশির রিফ্লেক্সের সূচক গ্লাসকো কোমা স্কেল স্কোর অপরিবর্তিত রয়েছে। সে কেবল স্বয়ংক্রিয় রিফ্লেক্স বজায় রাখছে। ঘরের বাতাস ভারী হয়ে এলো। বিক্রম হাত ভাঁজ করলেন এবং কিছু বললেন না। অন্য এক ব্যক্তি দরজার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ খুব তীক্ষ্ণ ছিল। সে ছিল আদিত্য, বিক্রমের বিশ্বস্ত ব্যক্তিগত সচিব। সে ইতস্তত করে নিজের কণ্ঠস্বর নিচু করল। স্যার, একজন ভিয়েতনামি ইন্টার্ন আছে। আমি তার বায়োডেটা খুব ভালোভাবে পরীক্ষা করেছি। পুনর্বাসনে তার ভালো পটভূমি আছে এবং বিশেষ করে সে হুয়ের কেন্দ্রে কিছু কঠিন ক্ষেত্রে সাহায্য করেছে। সম্প্রতি সে এখানে স্পাইনাল কর্ড ইনজুরির একটি ক্ষেত্রে সহায়তা করেছে, যদিও খুব বেশি নয়, তবে স্পষ্ট অগ্রগতি হয়েছে। একজন ইন্টার্ন? ডাক্তার অর্জুন ভ্রু কুঁচকালেন। তুমি কি আকুপাংচারের কথা বলছ? সে নিজেকে ডাক্তার বলে না, কিন্তু সে একটি সহায়ক চিকিৎসার প্রস্তাব দিয়েছে, যা অআক্রমণাত্মক। চিকিৎসার ওষুধে কোনো পরিবর্তন হবে না, পুরোপুরি নিয়ন্ত্রণের অধীনে। বিক্রম দ্রুত ঘুরলেন। তুমি এখন কি বললে? আকুপাংচার? সূঁচ? তোমার কি মনে হয় আমি আমার মেয়েকে কোনো লোকজ প্রয়োগের বিষয় হতে দেব? আদিত্য মাথা নিচু করল না। আমি বিশ্বাস করি না, কিন্তু আমার এমন একজন ব্যক্তির চোখে বিশ্বাস আছে যে খ্যাতি চায় না। সে যে কোনো ধরনের অর্থায়ন বা চাকরির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে, শুধু সম্পূর্ণ নিরাপদ পরিস্থিতিতে একটি সুযোগ চেয়েছে। এক দীর্ঘ নীরবতা নেমে এলো। তারপর বিক্রম এক ক্লান্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। তাকে ডাকো। যদি সে কোনো অবাস্তব কথা বলার সাহস করে, তবে আমি তাকে সাথে সাথে বের করে দেব। 1 ঘণ্টা পর গুয়েন তিয়েন আন সেই বিশাল এবং ঠান্ডা ঘরে প্রবেশ করল। ছোটখাটো উচ্চতার মেয়ে, যার চুল খুব পরিপাটি করে খোপা করা ছিল। হাতে গাঢ় বাদামি রঙের একটি পুরনো কাঠের বাক্স ছিল। তার ব্যবহার সেই সব লোকেদের থেকে একেবারে আলাদা ছিল, যারা ক্ষমতার দুনিয়ায় কাঁপতে কাঁপতে প্রবেশ করে। বিক্রমের দিকে ঘোরার আগে তার চোখ অনেকক্ষণ আয়েশাকে দেখছিল। আমি আয়েশার সূচকগুলো আবার পর্যালোচনা করার অনুমতি চাইছি, আর যদি অনুমতি মেলে, তবে আমি কেবল আকুপাংচার সূচ দিয়ে পেরিফেরাল নার্ভ স্টিমুলেশন থেরাপি করব। কোনো ওষুধ সরানো হবে না, জীবন রক্ষাকারী মেশিনগুলোতে হাত দেওয়া হবে না। সবকিছু ডাক্তার শর্মার কঠোর তত্ত্বাবধানে হবে। তার কণ্ঠস্বর স্থির ছিল, না উঁচু না নিচু। অর্জুন শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো যে কোন পরিস্থিতিতে একটি ছোট নড়াচড়াও ক্ষতিকারক বলে বিবেচিত হতে পারে? আমি কোনো অলৌকিক ঘটনার গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমি ক্রমাগত পুনরাবৃত্তি এবং শরীরের প্রতিক্রিয়ায় বিশ্বাস করি, যখন তাকে সঠিক উপায়ে ডাকা হয়। মস্তিষ্কের প্রতিটি বৈদ্যুতিক সার্কিট এখনও ঘুমিয়ে আছে। আমি তাদের জাগাব না, আমি শুধু দরজা করা নাড়ব। একই দিনে একটি জরুরি বৈঠক আয়োজন করা হয়েছিল। হাসপাতালের নীতি কমিটি অভিভাবকের স্বাক্ষর ছাড়া পরীক্ষার অনুমতি দিতে অস্বীকার করল।
সলোনি আয়েশার মা স্বাক্ষর করতে মানা করে দিল, কিন্তু বিক্রম স্বাক্ষর করলেন, যদি 3টি সেশনের পর কোনো অগ্রগতি না হয় তবে আমি এটি বন্ধ করে দেব। আমার এমন কোনো খবরের কাগজের লোকের দরকার নেই যারা বলবে যে আমি কুসংস্কারের আশ্রয় নিচ্ছি। আমার শুধু আসার একটি কারণ চাই। প্রথম চিকিৎসা সেশন পরের দিন সকালে হল। পর্যবেক্ষণ কক্ষে 3টি কোণ থেকে 3টি ক্যামেরা লাগানো হয়েছিল। ইইজি, হৃৎস্পন্দন, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মনিটর পুরোপুরি সংযুক্ত ছিল। তিয়েনান কাঠের বাক্সটি খুলল, এক একে রূপলি সূচগুলো ধীরে ধীরে বের করল। সে ত্বক জীবাণুমুক্ত করল এবং কবজি, পা এবং মাথার ওপরের একই পয়েন্টে সূচ ফোটানো শুরু করল। এই বিন্দুগুলো রক্ত সঞ্চালন এবং সংবেদনশীল স্নায়ুর সাথে সম্পর্কিত ছিল। ডাক্তার অর্জুন পাশে দাঁড়িয়েছিলেন, তার চোখ স্ক্রিন থেকে সরছিল না। বিক্রম হাত ভাঁজ করে নিলেন, তার চোখ এক টান টান তারের মতো ছিল। 20 মিনিট কেটে গেল, সবকিছু প্রায় শান্ত ছিল, যখন হঠাৎ আয়েশার পায়ের একটি আঙুল সামান্য নড়ল, খুব হালকা, খালি চোখে প্রায় অদৃশ্য। ডাক্তার অর্জুন সাথে সাথে ইলেকট্রোমায়োগ্রাফি মনিটরের দিকে তাকালেন, যাতে ওঠানামা হচ্ছিল। এটি একটি স্পাইনাল রিফ্লেক্স, ডাক্তার অর্জুন সাথে সাথে বললেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু কিছুটা টলমল করছিল। হয়তো পেরিফেরাল উত্তেজনার কারণে হতে পারে। আন কোনো তর্ক না করে মাথা নাড়ল। প্রথম সেশন শেষ হল, কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, কিন্তু বিক্রম সেই রাতে নিজের মেয়ের বিছানা ছেড়ে উঠলেন না। তিনি অলৌকিক ঘটনায় বিশ্বাস করতেন না, কিন্তু তিনি কাকতলীয় ঘটনাতেও বিশ্বাস করতেন না, এবং হতাশায় তো একেবারেই না। পরের দিন বিক্রমের তিয়েনানের কাঠের সূচের বাক্সের ওপর হাত রাখা একটি ছবি ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ল। তেল টাইকুন এশিয়ার প্রাচীন চিকিৎসাকলার আশ্রয় নিলেন। শিরোনামটি ছোট ছিল, কিন্তু চাঞ্চল্যকর। যে কাহিনী কেবল 719 নম্বর ঘর পর্যন্ত সীমাবদ্ধ ছিল, তা হাসপাতালের নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করল। আর এটি ছবি সামনে আসার মাত্র 36 ঘন্টা পরের কথা। ইম্পিরিয়াল মেডিকেল সেন্টারের নিচতলার লবিতে অভূতপূর্ব বিশৃঙ্খলা ছিল। দেশীয় আন্তর্জাতিক মিডিয়া, মূলধারার সংবাদ চ্যানেল থেকে শুরু করে বেনামি অনলাইন সাংবাদিকরা ঝাঁকে ঝাঁকে চলে এলো। মাইক্রোফোন এবং ক্যামেরা দোলাচ্ছিল। বিক্রমের নাম এমনভাবে চিৎকার করছিল যেন তারা এইমাত্র চাঁদে পা রেখেছে। তারা শুধু সেই ভিয়েতনামি মেয়েটির ছবি তোলার জন্য একে অপরকে ধাক্কা দিচ্ছিল, যার নাম উচ্চারণ করা কঠিন ছিল এবং যে ভেতরের লিফটে যাচ্ছিল। তিয়েনানের প্রতিটি পদক্ষেপ শত শত দৃষ্টি এবং ফিসফিসানির সাথে সাথে উপহাসের শিকার হচ্ছিল। কেউ জিজ্ঞেস করেনি আয়েশা কেমন আছে। তারা শুধু এটি জানতে চাইছিল যে একটি রাজকীয় হাসপাতাল একজন ইন্টার্নকে একজন বিলিয়নিয়ারের মেয়ের শরীরে সূচ ফোটানোর অনুমতি কেন দিচ্ছে। প্রেস রুমে একটি জরুরি বৈঠক ডাকতে হয়েছিল। ডাক্তার অর্জুন ক্যামেরার সারির মাঝে দাঁড়িয়েছিলেন। আলো সরাসরি তার মুখে পড়ছিল। তার ঠোঁট শক্তভাবে বন্ধ ছিল। তার পেছনে একটি বড় স্ক্রিনে আয়েশার গুরুত্বপূর্ণ সংকেতের চার্ট এবং একটি স্পষ্ট ঘোষণা প্রদর্শিত হচ্ছিল। সব বর্তমান হস্তক্ষেপ সহায়ক চিকিৎসা এবং মূল চিকিৎসায় হস্তক্ষেপ করছে না। সাংবাদিকদের প্রশ্ন ক্রমাগত তার দিকে ছোড়া হচ্ছিল। সে কি নিজেকে ডাক্তার বলে দাবি করে? হাসপাতাল কি অপ্রচলিত সংগঠনের সাথে সহযোগিতা করছে? বিভাগীয় প্রধানের এ বিষয়ে কি মতামত যে একটি অবৈজ্ঞানিক আকুপাংচার একটি শিশুর উপর প্রয়োগ করা হচ্ছে? ডাক্তার অর্জুন প্রতিটি শব্দে জোর দিলেন, মিস গুয়েন তিয়েন আন কোনো স্বাধীন চিকিৎসা কার্য সম্পাদন করছেন না। সবকিছু আমার তত্ত্বাবধানে এবং নীতি কমিটি দ্বারা অনুমোদিত সীমার ভেতরে করা হচ্ছে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি সহায়ক হস্তক্ষেপ, যার নিরপেক্ষ ডেটা দিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু মিডিয়ার ঢেউ নিয়ন্ত্রণ করা সহজ ছিল না। একটি ট্যাবলয়েড সংবাদ চ্যানেল একটি সম্পাদিত ভিডিও সম্প্রচার করল, যেখানে আনকে সূচ ফোটাতে এবং আয়েশার চোখ খোলার ফুটেজ মিলিয়ে দেওয়া হয়েছিল এবং উপসংহার টানা হয়েছিল যে ভিয়েতনামি মেয়েটির কোমা রোগীদের জাগানোর ক্ষমতা আছে। একই সময় সোশ্যাল মিডিয়াতে আরেকটি ভিডিওতে দাবি করা হলো যে আয়েশার অগ্রগতি হয়েছে কারণ তার ঘুমের ওষুধ সঠিক সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই উন্নতি একটি পরিকল্পিত কাকতালীয় ঘটনা ছিল। একই সময় মুম্বাইয়ের অন্য এক জায়গায় এক মহিলা সেই খবর দেখছিল। তার চোখ লাল ছিল। সোলোনি, আয়েশার মা, চেয়ারের হাতল শক্ত করে ধরল। তার পুরো শরীর কাঁপছিল। সে নিজের আইনজীবীকে ফোন করল। আমি সেই চিকিৎসা বন্ধ করার জন্য একটি আবেদন দায়ের করতে চাই,
আমি কাউকে নিজের মেয়ের নাম উজ্জ্বল করার জন্য ব্যবহার করতে দেব না। 3 ঘন্টার মধ্যে সোলোনির আবেদন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো এবং পরিচালক ডাক্তার প্রকাশ কুলকার্নির টেবিলে পৌঁছে গেল। বিক্রম অবাক হলেন না। তিনি সোলোনির অফিসে তখন প্রবেশ করলেন যখন সে অস্থায়ী স্থগিতাদেশের কাগজে স্বাক্ষর করেছিল। তোমাকে এই বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া উচিত হয়নি, সে শীতল কণ্ঠে বলল। আয়েশা মিডিয়ার খেলার কোনো ঘুড়ি নয়। আমি জানি তুমি চিন্তিত, আমিও। কিন্তু সে প্রথমবারের মতো 60 সেকেন্ডের জন্য নিজে শ্বাস নিয়েছে মেশিনের সাহায্য ছাড়া। তুমি কি গত 3 বছরে এমন কিছু দেখেছ? সোলোনি চুপ হয়ে গেল। সে দুর্ঘটনার আগে জানলার পাশে হাসিমুখের আয়েশার ছবি দেখল। তার সেই উষ্ণতা, তার হাসি, তার ছোট হাতগুলো মনে পড়ল। সে আর কোনো আশা হারাতে পারত না, যতই দুর্বল হোক না কেন। শেষে সে আবেদনপত্র ছিঁড়ে ফেলল না, কিন্তু গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করার জন্য 3 দিন বা 72 ঘন্টার জন্য স্থগিত করতে সম্মত হল। যদি কোনো বাস্তব অগ্রগতি না হয় তবে তুমি এটি শেষ করে দেবে এবং তাকে আর কখনো আমার মেয়ের কাছে আসতে দেবে না। নীতি কমিটির বৈঠকের পরপরই হল ডাক্তার অর্জুন 3 সপ্তাহ বা 10টি চিকিৎসা সেশনের একটি পরিকল্পনা পেশ করলেন। প্রতিটি সেশন 20 মিনিট চলবে। পুরো প্রক্রিয়াটি ভিডিও করা হবে। সমস্ত ক্লিনিক্যাল সূচক যেমন আদেশে চোখ খোলা, নাড়ির পরিবর্তন, চোখের মনি নড়াচড়া পর্যবেক্ষণ এবং চেতনা রিকভারি স্কেল স্কোর নথিভুক্ত ও তুলনা করা হবে। আন কোনো ব্লাইন্ড স্পট ছাড়া ক্যামেরার নিচে থাকার জন্য রাজি হল। যে কোনো পদক্ষেপের জন্য একজন ডাক্তারের পর্যবেক্ষণ আবশ্যক ছিল। দ্বিতীয় সেশন শুরু হলো। এবার চুপচাপ নয়, একজন নার্স রিফ্লেক্স নথিভুক্ত করার দায়িত্বে ছিলেন। একজন ফিজিওথেরাপিস্ট নিচের অঙ্গপ্রত্যঙ্গের প্রতিটি সূক্ষ্ম নড়াচড়া নথিভুক্ত করার জন্য ছিলেন। ডাক্তার অর্জুন বিছানার মাথার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন। আন সূঁচগুলো ধীরে ধীরে বের করল, ধীরে ধীরে শ্বাস নিল এবং কিছু বলল না। সে হাত পা এবং কপালে অ্যাকিউ পয়েন্টে সূঁচ ফোটালো। তারপর আয়েশার কানের কাছে একটি ছোট ঘণ্টা বাজালো। ঘণ্টার শব্দ প্রতিধ্বনিত হল। আয়েশা 2 সেকেন্ডের জন্য নিজের চোখ খুলল। পুরো ঘরে কেউ জোরে শ্বাস নেওয়ার সাহস করল না। সে নিজের চোখ বন্ধ করে নিল। তারপর কিছু বলল না। গোঙানি নেই, কিন্তু এটা স্পষ্ট ছিল যে তার চোখ খুলেছিল। খিঁচুনির কারণে নয়, আলোর কারণে নয়, বরং ঠিক সেই সময়ে যখন ঘণ্টা বেজেছিল। পরের দিন আরও একটি আকুপাংচার সেশন হল। এবার আয়েশা নিজের চোখ বন্ধ রাখল, কিন্তু যখন আন অ্যাকিউ পয়েন্টের ওপর হিট থেরাপি ব্যবহার করল তখন তার ভ্রু কুঁচকে গেল। সোলোনি এই সব স্ক্রিনে দেখল। সে বিভ্রান্ত হতে শুরু করল। তৃতীয় সেশনের পর আনকে বিক্রমের অফিসে ডাকা হলো। তিনি তাকে একটি মোটা কালির খবরের কাগজ দিলেন। প্রথম পাতায় আয়েশার ছবি ছিল, যার শিরোনাম ছিল তেলের রাজকুমারী রহস্যময় এশীয় চিকিৎসায় পুনরুজ্জীবিত। আন এটি পড়ল, তারপর খবরের কাগজটি ভাঁজ করে টেবিলের ওপর রাখল। আমি প্রেসের কাছে অনুরোধ করিনি, আমি বিখ্যাত হতে চাই না, আমি শুধু আয়েশাকে আরও একটি সুযোগ দিতে চাই। বিক্রম মাথা নাড়লেন, কিন্তু তবুও তিনি আয়েশার ওষুধের রেকর্ড পরীক্ষা করার অনুরোধ করলেন। এবং তারপর তিনি একটি অদ্ভুত বিবরণ দেখলেন। প্রথম সপ্তাহে যখন আন চিকিৎসা শুরু করেছিল তখন ঘুমের ওষুধের ডোজ ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই শিডিউল 1 মাস আগেই বানিয়ে নেওয়া হয়েছিল। এর মানে ছিল যে যদি আয়েশাতে অগ্রগতি হয়ে থাকে তবে তা শরীরের নিজস্ব সামঞ্জস্যের কারণে হতে পারে, যখন সে আর স্নায়বিক বাধার অধীনে ছিল না, আকুপাংচারের কারণে নয়। ডেটা আবার সবাইকে সন্দেহে ফেলে দিল। চতুর্থ দিন কেউ আনকে সেই খোঁজের বিষয়ে কিছু বলল না, কিন্তু ডাক্তার অর্জুনের চোখ প্রথম দিনের মতো ছিল না। আর এটি সেই দিন ছিল যখন মিডিয়ায় দ্বিতীয়বার ঢেউ উঠল। আয়েশার ভেন্টিলেটর মাঝে মাঝে শ্বাস নেওয়ার জন্য সামঞ্জস্য করা হয়েছিল। সে প্রায় 5 মিনিট এটি বজায় রাখতে সক্ষম হয়েছিল। তারপর সহায়তায় শ্বাস নিতে লাগল। একটি ভাইরাল ভিডিওর নিচে কেউ মন্তব্য করল, অলৌকিক নাকি ষড়যন্ত্র, সত্যি কে বলছে? কেউ জানত না। কেবল এটি জানা ছিল যে হাসপাতাল আরও একটি নির্ঘুম রাত কাটিয়েছে। আর আনের চতুর্থ সেশনে কেউ চুপচাপ আয়েশার শ্বাসের শব্দ রেকর্ড করে জীবন এইমাত্র ফিসফিস করল ক্যাপশন দিয়ে অনলাইনে পোস্ট করে দিল। পঞ্চম দিন এক সকালে বাইরের ক্যামেরা ছাড়াই, সাংবাদিকদের শোরগোল ছাড়াই, করিডোরে লুকিয়ে থাকা সন্দেহজনক দৃষ্টি ছাড়াই, কিন্তু চিকিৎসা কক্ষের ভেতরে সবকিছু বিপরীত ছিল। পর্যবেক্ষণ কঠোর ছিল, ইন্ডিকেটর বোর্ড আরও উত্তেজনাপূর্ণ ছিল এবং চোখ আরও সতর্ক ছিল।
আকুপাংচার সেশন সবসময়ের মতো শুরু হলো। বাতাসের নিস্তব্ধতা ছিল। ডাক্তার অর্জুন এখনও নিজের পরিচিত অবস্থানে দাঁড়িয়েছিলেন, কিন্তু এবার একজন স্বতন্ত্র নার্স প্রতিটি বিবরণ নথিভুক্ত করছিলেন। প্রতিটি সূঁচ ত্বক ছোঁয়ার সময় নথিভুক্ত করা হলো। 20 মিনিটের পর কোনো স্পষ্ট নড়াচড়া হলো না, কিন্তু যখন আয়েশার কানের কাছে টেবিলে একটি মার্বেল ধীরে ধীরে টোকা দিল, তখন এমন কিছু হলো যা কেউ আশা করেনি। ছোট মেয়েটির চোখ খুলল, ধীরে ধীরে শব্দের দিকে ঘুরল এবং তারপর বন্ধ হয়ে গেল। নার্স একটি চিহ্ন দিলেন। ডাক্তার অর্জুন কিছু বললেন না, কিন্তু তার হৃদয়ে কিছু একটা খুব ধীরে ভেঙে গেল। সেই দুপুরে আয়েশার চেতনা রিকভারি স্কেল CRS স্কোর 1 স্তর বেড়ে গেল, যা 3 বছর স্থির থাকার পর প্রথম আনুষ্ঠানিক অগ্রগতি ছিল। বিক্রম নিজের ফোন বের করলেন এবং সলোনিকে একটি মেসেজ পাঠালেন, যাতে কেবল 4টি শব্দ ছিল, সে এইমাত্র দেখল। সলোনি উত্তর দিল না, কিন্তু 30 মিনিট পর সে ঘরের দরজার সামনে হাজির হল। কিছু বলল না, বসল না, সে শুধু সেখানে দাঁড়িয়ে নিজের ঘুমন্ত মেয়েকে দেখতে থাকল। তার চোখ লাল ছিল, কিন্তু তার হাত তার পার্সের ফিতে শক্ত করে ধরেছিল। তাকে এটা জানার দরকার ছিল যে যা কিছু হচ্ছিল তা বাস্তব ছিল, আশার ছদ্মবেশে কোনো পরীক্ষা নয়। পরের দিন সকালে আনকে অন্য এক রোগীর সহায়তার জন্য পুনর্বাসন কক্ষে স্থানান্তরিত করা হলো। হুইল চেয়ারে এক ব্যক্তি, যার পা স্থির ছিল, তার মুখ বিষণ্ণ ছিল, যেন মাসের পর মাস সাড়া না দেওয়া একটি শরীরের ভেতরে থাকার পর সে নিজের আবেগগুলো বন্ধ করে দিয়েছে। সে ছিল ইরফান শেখ, 35 বছরের একজন ফায়ার ফাইটার, যে একসময় শহরের উপকণ্ঠে একটি জ্বলন্ত বাড়িতে ঢুকে পড়েছিল। যখন সে একটি শিশুকে নিজের পিঠে নিয়ে বের করে আনছিল, তখন ছাদ ধসে পড়ল। শিশুটি বেঁচে গেল, সে আর হাঁটতে পারল না। ইরফানের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যায়নি, কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডাক্তাররা সীমিত সুস্থ হওয়ার সম্ভাবনা মূল্যায়ন করেছিলেন, এবং 6 মাস কেটে যাওয়ার পরও যখন তার পা নড়ল না, তখন সেই সীমা ভাগ্য হয়ে দাঁড়িয়েছিল। নিবিড় চিকিৎসা এবং দৈনিক পুনর্বাসন ব্যায়াম সত্ত্বেও তার শরীর কোনো প্রতিক্রিয়া দেয়নি। এই কারণেই তাকে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ কার্যক্রমে স্থানান্তরিত করার আগে শেষ পরীক্ষা হিসাবে আনের কাছে আসার সুপারিশ করা হয়েছিল। আন বেশি কিছু বলল না, সে শুধু তাকে নমস্কার জানালো, ব্যথার বিষয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করল এবং সেই জায়গাগুলো সম্পর্কে জিজ্ঞেস করল যেখানে সে এখনও অনুভব করতে পারত। ইরফান মাথা নেড়ে উত্তর দিল। যখন আন কাঠের বাক্সটি খুলল, তখন সে প্রায় বিরক্তে চোখে রূপালী সূচগুলোকে দেখল। আমার এই জিনিসে বিশ্বাস নেই, সে বলল। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি সবকিছু চেষ্টা করে ফেলেছি। আমিও সেই সব জিনিসে বিশ্বাস করি না যা পরিমাপ করা যায় না। তাহলে আমরা পরিমাপ করব। প্রথম সেশন নীরবতায় কাটল। ইরফান কিছুই অনুভব করল না। সূচগুলো এমন মনে হচ্ছিল যেন তারা এমন একটি শরীর ছুঁচ্ছে যা আগে থেকেই খালি। কিন্তু নার্স নথিভুক্ত করলেন যে আকুপাংচার সেশনের পর তার রক্তচাপ অধিক স্থিতিশীল ছিল, তার হৃৎস্পন্দন অধিক নিয়মিত ছিল। যদিও কোনো মোটর অগ্রগতি হয়নি, তার শরীর শান্ত মনে হচ্ছিল। আরেকটি ঘটনায় এক মহিলা একটি ছোট ভয়েস রেকর্ডার হাতে হাসপাতালের কাছে একটি ক্যাফেতে চুপচাপ বসেছিল। রিয়া শর্মা, একজন বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক, এইমাত্র এক বেনামি উৎস থেকে একটি মোটা ফাইল পেয়েছিল, যাতে 3 বছর আগে বিক্রমের ভিলার মেরামতের চুক্তির একটি কপি ছিল, যাতে একটি বড় ব্যাকআপ জেনারেটর স্থাপনও অন্তর্ভুক্ত ছিল। যে বিষয়টি তার নজর কেড়েছিল তার সরঞ্জাম ছিল না, বরং নির্মাণ কোম্পানিটি ছিল, যা বিক্রমের মালিকানাধীন একটি ছোট সহায়ক কোম্পানি। রিয়া ভ্রু কুঁচকানেন। যে রাতে দুর্ঘটনা ঘটেছিল, যা আয়েশাকে কোমায় পাঠিয়ে দিয়েছিল, অগ্নি নির্বাপক রিপোর্টে বিষাক্ত গ্যাস লিক হওয়ার সংকেত নথিভুক্ত করা হয়েছিল, কিন্তু পরে সবকিছু সাধারণ শব্দবন্ধ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। প্রযুক্তিগত ত্রুটি, সরঞ্জাম ক্ষমতা অনুযায়ী কাজ করছে না, সেন্সরের ত্রুটির সন্দেহ। সে সাবধানে নোট তৈরি করল এবং দুর্ঘটনার আগে রক্ষণাবেক্ষণের জন্য দায়ী প্রধান টেকনিশিয়ানের নাম খুঁজল। সে 2 বছর আগে ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে গিয়েছিল, তার রেকর্ড সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রিয়া জানত যে যদি সে এই লোকটির হদজ পায়, তবে সে আয়েশার দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে পারবে, এমন কিছু যা বলার সাহস কেউ করেনি। ইরফানের জন্য দ্বিতীয় আকুপাংচার সেশন পরের দিন সকালে হলো। এখনও গোড়ালি এবং হাঁটুতে সহজ আকুপাংচার পয়েন্ট ছিল। এবার যখন আন সূচ বের করছিল, ইরফান হঠাৎ ভ্রু কুঁচকাল। তুমি কোথায় ছুলে? ডান গোড়ালি, আন বলল। আমার পিঁপড়ে হাঁটার মতো কিছু অনুভব হলো, স্পষ্ট নয়, কিন্তু এটি কিছুই না হওয়ার মতো ছিল না। নার্স সাথে সাথে এটি নোট করে নিলেন। আন হাসল না, কিন্তু তার চোখে উষ্ণ চমক ছিল। 6 মাসে প্রথমবার ইরফান নিজের শরীরকে পুরোপুরি চুপ অনুভব করল না।
সেই দুপুরে আয়েশা কিছুটা অগ্রগতি করল। যখন ডাক্তার তার নাম ধরে ডাকলেন তখন সে 5 বারের মধ্যে 2 বার নিজের চোখ খুলল। এটি বিশেষজ্ঞদের জন্য একটি নতুন প্রতিক্রিয়া স্কোর নথিভুক্ত করার জন্য যথেষ্ট ছিল। সোলোনি এই সব লাইভ স্ক্রিনে দেখল। সে কাঁদল না, সে হাসলও না, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবার সে স্বেচ্ছায় আনের কাছে গেল। যদি তুমি আমার মেয়ের জন্য আর কিছু করতে পারো তবে আমি তোমাকে আটকাবো না। সেই সন্ধ্যায় রিয়া বিক্রমকে ফোন করল। সে কোনো আনুষ্ঠানিকতা করল না, শুধু একটি বাক্য বলল, আপনি কি জানেন যে দুর্ঘটনার আগে আপনার ভিলার জেনারেটরের এক্সস্ট ভ্যালভ ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি? লাইনের অন্য প্রান্তে নীরবতা ছিল, এক দীর্ঘ গভীর নীরবতা, যা রিয়াকে এটা বলার জন্য যথেষ্ট ছিল যে সে জানত। সেই রাতে বিক্রমের কর্মকক্ষে কোনো আলো ছিল না। বাগানের দিকে মুখ করা কাঁচের দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতরে সে তখনও একা বসেছিল। তার পিঠ সামান্য ঝুঁকেছিল, তার হাত দুটো একসাথে জড়ো করা ছিল, যেন সে প্রার্থনা করছে। তার সামনে একটি পুরনো ফাইল ছিল যার মলাট ঘষে গিয়েছিল। কোণে ভাঁজ ছিল ভিলার টেকনিক্যাল ফাইলের আসল অপরিবর্তিত সংস্করণ। বিক্রম নিজের কম্পিউটারে একটি পুরনো সিসিটিভি ফুটেজ খুলল। 3 বছর আগের সেই দিনের প্রতিটি বিবরণ তার স্পষ্ট মনে ছিল। আয়েশা সাদা পোশাক পরে লিভিং রুমে লেগো বানাচ্ছিল। সোলোনি তাকে রাতের খাবারের জন্য ডাকল। তাকে তখন কোম্পানি সদর দপ্তর থেকে একটি জরুরি ফোন করা হয়েছিল। একটি অফশোর ড্রিলিং রিগে সমস্যা হয়েছিল, যা তাকে সাথে সাথে খাওয়ার টেবিল ছাড়তে বাধ্য করেছিল। সেই সময় সে এটি স্থগিত করার ইচ্ছা করেছিল, কিন্তু তারপর সে চলে গেল। শুধু এক রাত, একটি ঘরোয়া ফ্লাইট, সবকিছু ঠিক মনে হচ্ছিল। যখন সে ফিরল তখন আয়েশা একটি অ্যাম্বুলেন্সে ছিল এবং সোলোনি ভিলার গেটের বাইরে অচেতন হয়ে পড়েছিল। পরের ফরেন্সিক রিপোর্টে বিষাক্ত গ্যাসের ঘটনাকে কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য ছাড়া নথিভুক্ত করা হয়েছিল, কিন্তু বিক্রম খুব ভালো করে জানত যে কয়েক সপ্তাহ আগে সে খরচ পুনর্গঠনের অংশ হিসেবে জেনারেটর সিস্টেমের রক্ষণাবেক্ষণ বাজেট কমানোর একটি নথিতে স্বাক্ষর করেছিল। তার স্বাক্ষর কলমের একটি টান, কিন্তু দাম ছিল তার মেয়ের কণ্ঠস্বর। সালোনি জানত না, সে কেবল নিজের মেয়েকে চিরকালের জন্যে ঘুমিয়ে থাকতে দেখেছিল, এবং যদিও তারা এখন একসাথে থাকত না, তবুও সে 3 বছর ধরে সেই রাগ নিজের কাঁধে বয়ে বেরিয়েছে। পরের দিন সকালে সালোনি স্বাভাবিকের চেয়ে আগে হাসপাতালে পৌঁছাল। সে আয়েশার ঘরে গেল না, পরিবর্তে সে সেই করিডোরে অপেক্ষা করছিল যেখান দিয়ে বিক্রম সেই সময় প্রায়ই যাতায়াত করতেন। যখন সে এলো তখন সে নমস্কার করল না, শুধু একটি তীক্ষ্ণ বাক্য বলল, সেই দিন তুমি কোথায় ছিলে? বিক্রম থামলেন এবং তাকে দেখলেন। ঘুমের অভাবে তার চোখ লাল ছিল। আমি অফিসে ছিলাম, সে বলল, একটি সমস্যা হয়েছিল। তুমি নিজের মেয়েকে সেই সব মেশিনে ভরা ঘরে একা ছেড়ে দিলে। তুমি ভালভ পরীক্ষা করতে ভুলে গেলে। তুমি রক্ষণাবেক্ষণের পর পুনরায় পরীক্ষা করলে না, এবং তুমি খরচ কমানোর কাগজেও স্বাক্ষর করেছিলে। আমি জানি। সে মাথা নাড়ল। কোনো অস্বীকার নেই, কোনো দোষারোপ নেই। আমি জানি। সালোনি হেসে উঠল, একটি তীক্ষ্ণ চাপা হাসি। সে ঘুরল এবং চলে গেল। তাকে একটি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে ছেড়ে গেল। যে শব্দগুলো সে বলতে চেয়েছিল, যে এটি ইচ্ছাকৃত ছিল না, গত 3 বছর ধরে জ্বলতে থাকা অনুশোচনা সম্পর্কে, গত 3 রাতের সম্পর্কে, যা সে নিজের মেয়ের বিছানার পাশে জেগে কাটিয়েছিল, তা তার গলা থেকে বেরোতে পারল না। সেই দুপুরে বিক্রম আয়েশার জন্যে সমস্ত চিকিৎসা বন্ধ করার আদেশ দিলেন। তিয়েন আন এই খবর তখন পেল যখন সে নিজের সূচের বাক্স পরিষ্কার করছিল। সে কারণ জিজ্ঞেস করল না, কোনো প্রতিক্রিয়া দিল না, শুধু নার্সকে ধন্যবাদ দেওয়ার জন্য মাথা নিচু করল এবং করিডোরে চলে গেল। ডাক্তার অর্জুন কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তারপর থেমে গেলেন। কেউ একটি ভেঙে যাওয়া পরিবারের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার সাহস করেনি। আদিত্য তার পরপরই বিক্রমের সাথে দেখা করল। বিশ্বস্ত সচিব কোনো লুকোছাপা করল না। আপনি এটি কি করছেন? শেষ করছি। তাকে এখন আর কারো ছোঁয়ার দরকার নেই, এবং আমাকেও না। আদিত্য সরাসরি নিজের বসের চোখের দিকে তাকালো। আমি আপনাকে একবার দেখেছি, যখন আয়েশার হালকা জ্বর ছিল, তখন আপনি 1 সপ্তাহ ঘুমাননি। আপনি একজন খারাপ বাবা নন, কিন্তু যদি আপনি নিজেকে দণ্ড দেওয়ার জন্য এই সিদ্ধান্ত ব্যবহার করছেন, তবে এটি সবচেয়ে বড় স্বার্থপরতা। বিক্রম চেয়ারের হাতল শক্ত করে ধরলেন। কোনো প্রতিক্রিয়া নেই। তিয়েনান কখনো খ্যাতি চায়নি, কখনো একটা পয়সা চায়নি। তার প্রতিটি পদক্ষেপ সঠিক প্রক্রিয়া এবং চিকিৎসা সীমার ভেতরে ছিল। যদি আপনি চিকিৎসা বাতিল করেন, তবে আপনি না কেবল নিজের মেয়ের আশাকে নিভিয়ে দিচ্ছেন, আপনি একটি পুরো সম্ভাবনাকে মেরে ফেলছেন। ডাক্তার অর্জুনও তার পরপরই তাদের সাথে দেখা করতে এলেন। আমি পর্যবেক্ষণের পুরো দায়িত্ব নেব।
যদি আপনার আমার কাছ থেকে একটি চিঠির প্রয়োজন হয় তবে আমি লিখব, কিন্তু অতীতের একটি ভুলকে ভবিষ্যৎকেও মারতে দেবেন না। শেষে বিক্রম আবার আনের সাথে দেখা করার অনুরোধ করলেন। দেখা মাত্র 5 মিনিট চলল, আর কেউ উপস্থিত ছিল না। কেউ জানে না সে কি বলেছিল। কেবল এটি জানা গেল যে 6ষ্ঠ আকুপাংচার সেশন সেই দুপুরের সময় মতো হল। চিকিৎসা কক্ষে বাতাস জলের উপরিভাগের মতো শান্ত ছিল। তিয়ানান এমনভাবে কাজ করল যেন কোনো বাধা আসেনি। সে পরিচিত অ্যাকুপয়েন্টে সুচ ফোটাল এবং তারপর চুপচাপ পর্যবেক্ষণ করতে থাকল। 15 মিনিট পর যখন সোলোনি ঘরে প্রবেশ করল, আয়েশা নিজের চোখ খুলেছিল এবং 3 সেকেন্ডের জন্য স্পষ্ট ও নিয়মিতভাবে একটি সিগন্যাল লাইট অনুসরণ করছিল। সে কথা বলেনি, বেশি নড়াচড়া করেনি, কিন্তু তার চোখে চেনা ভাব ছিল। ডাক্তার অর্জুন স্কোর নথিভুক্ত করলেন। নার্স নিশ্চিত করলেন। সোলোনি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। 3 বছরে প্রথমবার সে সেই চোখে আয়েশাকে দেখল। করিডোরে রিয়া চুপচাপ ক্যামেরা পর্যবেক্ষণ কক্ষ থেকে চলে গেল। সে পুরো চিকিৎসা সেশনের সময় উপস্থিত ছিল, নিবন্ধের জন্য নয়, মিডিয়ার জন্য নয়। সে শুধু আরও স্পষ্ট করে দেখতে চেয়েছিল এবং স্পষ্ট করে শুনতে চেয়েছিল যে এটি সত্যিই কিনা যে একটি মেয়ে যে কখনো পুরোপুরি অচেতন ছিল এখন ফিরে আসার সংকেত দিচ্ছে। ঠিক সেই সময় অন্য কেউও কার্যক্রম শুরু করেছিল। দীপা মেনন, ওষুধ শিল্পের একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর মিডিয়া প্রতিনিধি, একটি অভ্যন্তরীণ তথ্য পেয়েছিল। হাসপাতালে একটি সমন্বিত হস্তক্ষেপ মডেল সম্প্রসারিত করার কথা বিবেচনা করা হচ্ছে। সে জানত যে যদি এই পদ্ধতি একটি নতুন প্রবণতা হয়ে দাঁড়ায় তবে এটি অনেক বড় অংশীদারদের রাজস্ব প্রভাবিত করবে। দীপা সাথে সাথে সেই সব লোকেদের একটি তালিকা তৈরি করল যারা সাহায্য করতে পারে। প্রথম নাম ছিল মারিয়ার, আয়েশার দীর্ঘদিনের দেখভালকারী, একজন বিশ্বস্ত কিন্তু চাপে পড়লে ঠিকমতো কাজ করতে না পারা মহিলা। সেই দুপুরে দীপা মারিয়াকে চা পানের আমন্ত্রণ জানালো। সে চাপ দিল না, ঘুষ দিল না, শুধু ফিসফিস করে বলল, যদি কোনোদিন খারাপ কিছু ঘটে তবে প্রথম দায়ী সে হবে যে এটি থামায়নি। তোমার একটি মেয়ে আছে, তাই না? মারিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে শুধু হাসল। আমরা কিছু চাই না, শুধু সত্যিটা। আর সত্যিটা হলো এই যে হাসপাতাল একজন ছাত্রীকে একটি শিশুর জীবন নিয়ে খেলতে দিচ্ছে। সেই রাতে যখন আয়েশা ঘুমোচ্ছিল, মারিয়া বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। সে একটি কাগজ বের করে কাঁপতে কাঁপতে স্বাক্ষর করল। আমি নিশ্চিত করছি যে কখনো কখনো চিকিৎসার পর আমি আয়েশাকে অস্বস্তিতে দেখেছি, অস্বাভাবিক সংকেতের সাথে। আমার বিশ্বাস যে আকুপাংচার অস্থিরতার কারণ হচ্ছে। কাগজটি সেই রাতেই দীপার কাছে পৌঁছে দেওয়া হলো। কেউ জানতে পারল না। পরের দিন সকাল পর্যন্ত যখন বিক্রম একটি সিল করা খাম পেলেন যাতে একজন সাক্ষীর রিপোর্ট ছিল, তার চোখ গভীর হয়ে এলো এবং ঠিক যখন সে সেটি খুলতে যাচ্ছিল তখন ফোনের ঘণ্টা বাজল। ডিউটিতে থাকা ডাক্তারের কণ্ঠস্বর জরুরি ছিল। আয়েশা নিজের নাম ডাকার ওপর একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া দিয়েছে। আমরা এটি রেকর্ড করছি, আপনার সাথে সাথে আসা উচিত। যখন বিক্রম পৌঁছলেন তখন নার্সরা বিছানার চাদর ঠিক করছিল। 719 নম্বর ঘর শান্ত ছিল, কিন্তু সাধারণ নয়। গুরুত্বপূর্ণ সংকেত পর্যবেক্ষণ সরঞ্জাম তখনও স্থিতিশীলভাবে কাজ করছিল, কিন্তু উপস্থিত লোকেদের চোখ একই দিকে আটকে ছিল। ছোট মেয়েটি সেখানে শুয়েছিল। তার চোখ শুধু একটু পিটপিট করেছিল যখন ডিউটি ডাক্তার চতুর্থবার তার নাম ধরে ডাকলেন। এটি কেবল চোখ খোলা নয়, বরং একটি বাছাইমূলক প্রতিক্রিয়া ছিল। চোখ খোলা এবং শব্দের উৎসের দিকে তাকানো, একটি ছোট কিন্তু স্পষ্ট সংকেত। ডাক্তার অর্জুন কয়েক মিনিট পরেই সেখানে এলেন। তিনি পুরো ভিডিও ফুটেজ আবার পরীক্ষা করার অনুরোধ করলেন এবং নিশ্চিত করলেন 5 বার নাম ডাকার মধ্যে আয়েশা 2 বার নিজের চোখ খুলেছিল এবং দ্বিতীয়বার শব্দের দিকে নিজের চোখ ঘুরিয়েছিল। ডেটা চেতনা মূল্যায়ন স্কেলে একটি নতুন প্রতিক্রিয়া স্কোর নথিভুক্ত করার জন্য যথেষ্ট ছিল। এটি অগ্রগতির এমন এক স্তর ছিল যা উপেক্ষা করা যেত না। কিন্তু বিক্রম এ বিষয়ে কিছু বললেন না। তার হাত তখনও মারিয়ার লেখা কাগজটি শক্ত করে ধরেছিল। একটি অভিযোগ যদিও হালকা, পুরো চিকিৎসা পাঠ্যক্রম ধ্বংস করার জন্য যথেষ্ট হতে পারত। শব্দগুলো অস্পষ্ট ছিল, কিন্তু এর তাৎপর্য ছিল যে আনের দ্বারা প্রয়োগ করা পদ্ধতির সাথে সরাসরি যুক্ত অস্বাভাবিক সংকেত ছিল। কাগজটি একটি আগুনের স্ফুলিঙ্গের মতো ছিল, যা কারো জ্বালানোর অপেক্ষায় ছিল, এবং আগুন জ্বালানো প্রথম ব্যক্তি মারিয়া নয়, বরং প্রেস ছিল। সেই দুপুরে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ একটি টিভি চ্যানেল 5 মিনিটের একটি দীর্ঘ রিপোর্ট সম্প্রচার করল, যাতে আনের চিকিৎসা সেশন থেকে সম্পাদিত ছবির সাথে সাথে একটি সন্দেহজনক মন্তব্য ছিল।
একটি দূর দেশ থেকে আসা একজন স্নাতক শিক্ষার্থী স্বাধীনভাবে দেশের সবচেয়ে বিশেষ রোগীর কাছে পৌঁছে যাচ্ছে। অলৌকিক নাকি প্রচ্ছন্ন দুঃসাহস? দীপা সেই পুরো বিষয়টির পেছনে ছিল, কোনো স্বাক্ষর ছাড়া, কোনো নিশ্চিতকরণ ছাড়া, কেবল বেনামি সূত্রের সাথে। কিন্তু প্রভাব খুব স্পষ্ট ছিল। হাসপাতালের অফিসিয়াল পেজে আক্রমণাত্মক মন্তব্যের বন্যা বয়ে গেল। একটি ছোট দল প্রধান লবির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিল, যাতে শিশুদের শরীর পরীক্ষার জন্য ব্যবহার বন্ধ করার দাবি জানানো হয়েছিল। আনের অফিসের দরজায় লাল রং ছড়া হলো। একটি নিস্তব্ধ রাত। পরের দিন সকালে আন কাঠের বাক্স ছাড়াই হাসপাতালে এলো। তার মুখ তখনও শান্ত ছিল, কিন্তু স্পষ্টভাবে কিছু একটা বদলে গিয়েছিল। ডাক্তার অর্জুন তাকে সংক্ষেপে নিজের অফিসে ডাকলেন। যদি তুমি থামতে চাও তবে এটিই সময়। আন তাকে দেখল এবং তারপর নিজের মাথা নাড়ল। যতক্ষণ হাসপাতাল কাঠামোর ভেতরে চিকিৎসার অনুমতি দেয়, আমি হার মানব না। কিন্তু আমার তথ্যের জন্য একটি জায়গা চাই, বিশ্বাসের জন্য নয়। একই সময়ে হাসপাতালের পরিচালক ডাক্তার কুলকর্ণী বিভাগীয় প্রধানদের সাথে একটি বদ্ধদ্বার বৈঠক আয়োজন করলেন। সমালোচনার ঢেবের সামনে হাসপাতালকে একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হল। ডাক্তার কুলকর্ণী একটি প্রস্তাব দিলেন, কেবল আয়েশার সাথে নয়, বরং আরও কিছু সমান ক্ষেত্রে হস্তক্ষেপের কার্যকারিতা মূল্যায়নের জন্য একটি স্বতন্ত্র গবেষণা দল গঠন করা। একটি ছোট অভ্যন্তরীণ পরীক্ষা, স্পষ্ট সুরক্ষা মানদণ্ড এবং নিয়মিত মূল্যায়নের সাথে। আমরা যা প্রমাণিত নয় তাকে উৎসাহিত করি না, কিন্তু যা সুযোগ দিচ্ছে তাকেও থামাই না। ডাক্তার অর্জুন মূল দায়িত্ব নেওয়ার জন্য স্বেচ্ছায় কাজ করলেন। তিনি সুরক্ষার মানদণ্ড নির্ধারণ করলেন। কোনো মূলধারার চিকিৎসা হস্তক্ষেপ হবে না, কোনো ওষুধের পরিবর্তন হবে না, কোনো গুরুত্বপূর্ণ সংকেত হস্তক্ষেপ হবে না। প্রতিটি রোগীর একটি নিরপেক্ষ মূল্যায়ন স্কেলের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ফলাফল কেবল নির্ধারিত সেশনের পুরো সংখ্যা শেষ করার পরেই ঘোষণা করা হবে। আনকে রাখা হয়েছিল, কিন্তু সেই দিন ইরফানের সাথে তার চিকিৎসা সেশন স্থগিত করে দেওয়া হলো। সে এলো না। আন ইরফানের বাড়ি গেল। ঘরটি ঘিঞ্জি, কিছুটা অন্ধকার, কিন্তু পরিষ্কার ছিল। তার স্ত্রী দরজা খুলল। সে একটি শব্দও বলল না, শুধু দরজার সামনে দাঁড়িয়ে থাকল, যেন তার ভয় যে আন নিজের সাথে কিছু বিপজ্জনক নিয়ে এসেছে। আর এসো না, স্ত্রী বলল। তার চোখ মাটির দিকে ছিল। আমরা স্বপ্ন দেখা চালিয়ে যেতে পারি না। আন কোনো তর্ক করল না, সে শুধু মাথা নাড়ল। তারপর ফেরার আগে সে একটি বাক্য বলল, আমি তাকে ঠিক করছি না, আমি শুধু তাকে আরও 3 সপ্তাহ হাঁটার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি কিছু না বদলায় তবে আমি প্রথম থামব। সে কোনো আশা ছাড়াই চলে গেল, কিন্তু সেই রাতে তার ফোন বাজল। ইরফান একটি লাইনের মেসেজ পাঠালো, আমি কাল ওখানে থাকব। এদিকে দীপা চুপ করে বসে থাকল না। এটা দেখে যে আন পিছু হটছে না, সে আনের ছাত্র রেকর্ডের নথিপত্র ছড়ানো চালিয়ে গেল। স্থানীয় স্তরে প্র্যাকটিস করার জন্য লাইসেন্সের অভাবের বিষয়ের উপর জোর দেওয়ার চেষ্টা করল, কিন্তু কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলল না, না অস্বীকার করল, না নিশ্চিত করল। এটি সেই পথ ছিল যা ডক্টর কুলকার্ণী বেছে নিয়েছিলেন, যাতে নীরবতা নিজে নিজেই শান্ত হয়ে যায় যখন তথ্য ধীরে ধীরে জমা হচ্ছিল। সপ্তম চিকিৎসা সেশন সবসময়ের মতো হল। ইরফানের পায়ের নিচের অংশে সূচ ফোটানো হল। 12 মিনিটের পর যখন আন তার ডান পায়ের বড় বুড়ো আঙুল ধীরে ধীরে স্পর্শ করল, তখন ইরফান একটু চমকে উঠল। তার চোখ বড় হয়ে গেল। আমার মনে হলো যেন কোনো সূচ ফুটছে। সত্যি, কোনো প্রেত অনুভূতি নয়। নার্স আবার পরীক্ষা করলেন। কোনো স্বয়ংক্রিয় পেশি সংকোচন নয়, প্রতিক্রিয়া পুরোপুরি সচেতন ছিল। ডেটা নথিভুক্ত করা হলো। 719 নম্বর ঘরে আয়েশাতে কোনো হঠাৎ পরিবর্তন হলো না, কিন্তু যখন সলোনি তার কাছে ঝুঁকল এবং 3 বার তার নাম ধরে ডাকল, তখন একটি অদ্ভুত ব্যাপার হলো। তৃতীয়বার আয়েশা জোরে শ্বাস নিল। তার ঠোঁট সামান্য নড়ল, যদিও শব্দ স্পষ্ট ছিল না। ডক্টর অর্জুন উপস্থিত ছিলেন এবং তিনি একটি সহজাত প্রতিক্রিয়ার কথা নিশ্চিত করলেন, যা একটি পরিচিত শব্দের সাথে সম্পর্কিত হতে পারে। পরবর্তী মন্তব্যগুলো নথিভুক্ত করলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নিলেন না। আন কিছু বলল না। সলোনি চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তারপর ফিসফিস করে বলল, সে ফিরে আসছে। সেই সন্ধ্যায় মিডিয়া অপ্রত্যাশিতভাবে দিক পরিবর্তন করল। ইরফানের এক আত্মীয়ের দ্বারা রিহার্সাল সেশনের সময় লুকিয়ে তোলা একটি ক্লিপ, যাতে তাকে নিজের চেয়ার থেকে কয়েক ইঞ্চি ওপরে নিজের পা তুলতে দেখা যাচ্ছিল, তা ভাইরাল হচ্ছিল। ক্লিপটিতে আকুপাংচারের উল্লেখ ছিল না, আনের নাম ছিল না, কেবল তার মেয়ের খুশির আওয়াজ ছিল, পাপা আপনি করে দেখিয়েছেন। ভিডিওটি আক্রমণাত্মক নিবন্ধগুলোর চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল। একজন ফায়ার ফাইটারের কাহিনী, যে একসময় পক্ষাঘাতগ্রস্ত ছিল, এখন আবার নড়াচড়া করছে, তা আরও একটি আশা জাগিয়ে তুলেছিল। এমন এক আশা যার কোনো স্লোগানের প্রয়োজন ছিল না।
হাসপাতালের ছোট একটি বৈঠকখানায় ডক্টর অর্জুন এবং আন ডেটা তুলনা করছিলেন। আয়েশার অগ্রগতির চার্টে দিনের পর দিন ছোট ছোট বিন্দু মুদ্রিত এবং চিহ্নিত করা হয়েছিল। আন একটি ধীর গতিতে বাঁক নেওয়া রেখার দিকে ইশারা করল। কোনো অলৌকিক ঘটনা নয়, কেবল সঞ্চয়। অর্জুন মাথা নাড়লেন, কিন্তু ঠিক সেই সময় একজন নার্স দরজায় কড়া নাড়ল এবং তাদের একটি অভ্যন্তরীণ নথি দিল। তাদের চোখ গভীর হয়ে এলো। আয়েশার ঘুমের ওষুধের পর্যবেক্ষণ সিস্টেমের রেকর্ড থেকে জানা গেল যে 2 সপ্তাহ আগে পরিকল্পনা অনুযায়ী ডোজের মধ্যে একটি অস্বাভাবিক বৃদ্ধি হয়েছিল। কার্যকর করার উপর স্বাক্ষর ইনচার্জ চিকিৎসকের সাথে মিলছিল না। এমন কিছু হয়েছিল যা কেউ আশা করেনি। কেউ অনুমতি ছাড়াই ওষুধের পরিকল্পনায় হাত দিয়েছিল এবং সেই রাতে ঘরে কার্ড সোয়াইপ করা ব্যক্তিটি ছিল সে, যাকে তারা একেবারেই আশা করেনি। অ্যাক্সেস কার্ড স্পষ্টভাবে নথিভুক্ত করেছিল যে ব্যক্তিটি সেই সকালে 2:13 নিবিড় পর্যবেক্ষণ কক্ষে সোয়াইপ করেছিল সে আর কেউ নয় বরং উমার, বিক্রমের ব্যক্তিগত সচিব, যে সবসময় পরিবার এবং হাসপাতালের মধ্যে এক নীরব মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করত। কেউ বুঝতে পারল না যে একজন অচিকিৎসা দলের সদস্যকে মাঝরাতে আয়েশার ঘরে যাবার অধিকার কেন দেওয়া হয়েছিল। যখন বিক্রম এই খবর পেলেন তখন তিনি অনেকক্ষণ চুপচাপ ভাবতে থাকলেন। তারপর তিনি উমারকে ডাকলেন। উমার সবসময়ের মতো শান্তভাবে সময় মতো পৌঁছাল। বিক্রমের সরাসরি প্রশ্নের সামনে, সেই রাতে তুমি আয়েশার ঘরে কি করছিলে, উমার কোনো টালবাহানা করল না। আমি প্রার্থনা করতে গিয়েছিলাম। প্রার্থনা? কিন্তু সিস্টেম ড্রাগ পাম্পে একটি অপারেশনের খবর দিয়েছে। আমি কিছুই ছুঁইনি, উমার উত্তর দিল। তার চোখ নিজের বসের দৃষ্টি থেকে সরল না। আমার কাছে এমনটা করার দক্ষতা নেই আর আমি কখনো সাহসও করব না। কিন্তু সেই দিন যখন আমি ঘরে দাঁড়িয়েছিলাম আমি পাম্পে একটি ত্রুটির আলো জ্বলতে নিভতে দেখেছিলাম। আমি ডিউটি নার্সকে ডেকেছিলাম, তারা বলল যে তারা পরীক্ষা করবে আর তারপর আমি চলে গেলাম। ডক্টর অর্জুন এই ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না। তিনি আইটি বিভাগের কাছে সরঞ্জামের লগ রিপোর্ট বের করার অনুরোধ করলেন। আয়েশার ড্রাগ পাম্পে উমারের কার্ড সোয়াইপ করার 3 মিনিট পর একটি ম্যানুয়াল ডোজ বৃদ্ধির অপারেশন হয়েছিল। কিন্তু সেই একই সময়ের মধ্যে সিস্টেম একটি রক্ষণাবেক্ষণ ঠিকাদারের একটি প্রযুক্তিগত সরঞ্জামকে কেন্দ্রীয় স্টেশনের সাথে সংযুক্ত হতে রেকর্ড করেছিল। সেই স্থানে ক্যামেরার কোণটি একটি অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট ছিল, ঠিক যেখানে পাম্পটি লাগানো ছিল। একই সময়ে রিয়া সেই টেকনিশিয়ানের নাম খুঁজে বের করেছিল যে দুর্ঘটনার আগে ভিলার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। অনেকদিন জিজ্ঞাসাবাদের পর সে পশ্চিমের একটি ছোট শহরে তার সাথে দেখা করার ব্যবস্থা করল। সেই লোকটি এখন ছদ্মনামে একজন দিনমজুর হিসাবে থাকছিল। যখন সে রিয়াকে দেখল তখন সে ভয় পেয়ে গেল এবং পালানোর চেষ্টা করল। কিন্তু রিয়া শুধু একটি বাক্য বলল, আমি দোষ দিতে আসিনি, আমি একটি মিথ্যে শেষ করতে এসেছি। সে মাথা নাড়ল। কিছুক্ষণ নীরব থাকার পর সে স্বীকার করল যে সেই দিন পরিকল্পনা অনুযায়ী তাকে ভিলার পুরো গ্যাস সিস্টেম পরীক্ষা করার কথা ছিল, কিন্তু ওপর থেকে আদেশ ছিল যেন কেবল দায়সারা কাজ করা হয়, গভীরভাবে পরীক্ষা না করা হয় এবং তাড়াতাড়ি শেষ করাকে অগ্রাধিকার দেওয়া হয়। যখন দুর্ঘটনা ঘটল তখন সে খবর দিয়েছিল, কিন্তু কেউ দ্বিতীয়বার আর কিছু জিজ্ঞাসা করেনি। তারপর তার রেকর্ড সরিয়ে দেওয়া হলো এবং তাকে বদলি করে দেওয়া হলো। রিয়া পুরো জবানবন্দি রেকর্ড করে নিল। যখন সে মুম্বাই ফিরল তখন সে বিক্রমের সাথে দেখা করতে গেল। তিনি অবাক হলেন না, শুধু একটি বাক্য বললেন, আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আমার মধ্যে এটি অন্য কারোর কাছ থেকে শোনার সাহস ছিল না। যখন ডাক্তার অর্জুন রেকর্ডিং শুনলেন তখন তিনি সেই ছোট পড়াশোনার ঘরে ফিরে এলেন যেখানে আন এবং পুনর্বাসন দল ডেটা তুলনা করছিল। কারো ব্যক্তিগত বিষয় টেনে আনা আমার পছন্দ নয়, তিনি বললেন, কিন্তু ডেটা মিথ্যে বলে না। আয়েশা এবং ইরফান দুজনেই প্রতিটি চিকিৎসা সেশনের সাথে সাথে উন্নতি করছে এবং এটাই আমাদের বজায় রাখতে হবে। পরবর্তী সন্দেহ এড়ানোর জন্য একটি ব্লাইন্ড ইভ্যালুয়েশন বোর্ড গঠন করার সিদ্ধান্ত নেওয়া হলো। এর অর্থ হল যে রোগীদের উন্নতির ওপর নজর রাখা নার্সরা জানবেন না যে কোন দিন চিকিৎসা হয়েছে আর কোন দিন হয়নি। ফলাফল সবাইকে অবাক করে দিল। 10 দিনে আয়েশা এবং ইরফান দুজনেই চিকিৎসার দিনগুলোতে অনেক স্পষ্ট উন্নতি দেখালো। সূচকগুলো খুব বেশি ওঠানামা করছিল না, কিন্তু স্থির ও নিয়মিত ছিল। আলো এবং শব্দের প্রতি প্রতিক্রিয়া স্পষ্ট ছিল। ইরফান নিজের ডান পায়ে গরম ও ঠান্ডার মধ্যে পার্থক্য করতে শুরু করে দিল। আন খুব বেশি আনন্দ দেখালো না, সে শুধু চুপচাপ নিজের নোটবুকে লিখল, অলৌকিক নয় বরং প্রতিদিনের ছোট সঞ্চয়। যখন সেলোনি আয়েশাকে এক দুপুরে কেবল একবার নয় বরং 3 বার একটি সিগন্যাল লাইট অনুসরণ করতে নিজের চোখে দেখল, তখন সে অবশেষে আনের সাথে দেখা করার উদ্যোগ নিল।
তোমার কি সন্তান আছে? সলোনি জিজ্ঞেস করল। আন নিজের মাথা নাড়ল। তাহলে হয়তো তুমি সেই অনুভূতি বুঝবে না যখন একটি শিশু নিজের চোখ খোলে কিন্তু কাউকে চিনতে পারে না। কিন্তু আমি এটা বলবো, আজ যখন আয়েশা আমাকে দেখল তখন আমি পুরনো দিনের একটি ছোট অংশ দেখতে পেলাম। আন উত্তর দিল না, কিন্তু তার চোখে একটি গভীর বোধ ছিল যার জন্য শব্দের প্রয়োজন ছিল না। ডাক্তার কুলকার্নি দেখলেন যে টিম বাস্তব উন্নতি করছে এবং পরীক্ষার স্তরকে দ্বিতীয় ধাপে উন্নীত করতে রাজি হলেন। এটি এখনও অভ্যন্তরীণ গণ্ডির ভেতরেই ছিল, কিন্তু নতুন রোগী যুক্ত করা হলো। জাতীয় চিকিৎসা পরিষদের কাছে পেশ করার জন্য একটি মধ্যবর্তী রিপোর্ট তৈরি করা হবে। হাসপাতালের ঘরের বাইরে মারিয়া অস্থিরতার লক্ষণ দেখাতে শুরু করল। সে অনবরত মেশিন পর্যবেক্ষণ করত, নার্সদের জিজ্ঞেস করত এবং আনের দৃষ্টি এড়িয়ে চলত। একবার যখন আয়েশা নিজের নাম ডাকার পর টানা 3 বার চোখের পাতা পিটপিট করল, তখন মারিয়া প্রায় কেঁদে ফেলল। সেই রাতে সে আরও একটি চিঠি লিখল। সেই চিঠি, যেটিতে সে আগে দীপার পরামর্শে স্বাক্ষর করেছিল, তা এখন ছিঁড়ে ফেলা হয়েছিল। নতুন চিঠিতে সে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য এবং ভয়কে সততার চেয়ে বড় হতে দেওয়ার জন্য ক্ষমা চাইল। সে সেই চিঠি সরাসরি বিক্রমকে দিল এবং তারপর ভিলা ছেড়ে চলে গেল। ইরফান 2 সপ্তাহের টানা অভ্যাসের পর 15 সেকেন্ডের জন্য একটি সাপোর্ট ফ্রেমের সাহায্যে দাঁড়াতে পারল। যেদিন সে নিজের প্রথম 2টি কদম ফেলল, ধীর ও কম্পিত কিন্তু স্থির, পুরো ফিজিওথেরাপি কক্ষ খুশিতে মেতে উঠল। তার মেয়ে দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল, হাসছিল আর কাঁদছিল। এই দৃশ্যটি চিকিৎসা দল নিজেই ভিডিও করেছিল, কোনো সম্পাদনা ছাড়াই, কোনো আবহ সঙ্গীত ছাড়াই। সেই সন্ধ্যায় ডাক্তার কুলকার্নি ঘোষণা করলেন যে নিউরোলজি, রিহ্যাবিলিটেশন এবং ট্রেডিশনাল মেডিসিন এই 3টি বিভাগের তত্ত্বাবধানে একটি পরীক্ষামূলক ইন্টিগ্রেটেড মেডিসিন সেন্টার স্থাপন করা হবে। সমস্ত চিকিৎসার কঠোর ব্যবস্থাপনা করা হবে, কিন্তু তাদের একটি সহায়ক প্রোটোকলের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। এখন থেকে তাদের আর আকস্মিক বলে মনে করা হবে না। আন কোনো উদযাপন করল না। সে শুধু স্বাভাবিকের চেয়ে বেশি সময় অফিসে বসে থাকল, নিজের নোটবুক খুলল এবং আরও একটি লাইন লিখল। বিজ্ঞানের প্রমাণের প্রয়োজন আছে, কিন্তু বিশ্বাসের, দয়ার প্রয়োজন আছে। যখন সে নিজের নোটবুক বন্ধ করল, তখন রিয়া দরজায় কড়া নেড়ে ভেতরে এলো। তার হাতে সেই রাতের ড্রাগ পাম্প রেকর্ডের একটি কপি ছিল। রিয়া এমন একটি বিবরণের দিকে ইশারা করল যেটির দিকে কেউ খেয়াল করেনি। সেই দিন সংযুক্ত করা পরীক্ষার সরঞ্জাম হাসপাতালের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছিল না, বরং একজন ব্যক্তিগত ঠিকাদারের। আমি কাজের শিডিউল পরীক্ষা করেছি। একজন ব্যক্তি আছে যার কারণ নজরদারি ছাড়াই প্রবেশাধিকার আছে। ডাক্তার অর্জুন ঠিক সেই সময়ে ভেতরে এলেন। তার মুখ টানটান ছিল। সেই ব্যক্তিটি সেই টেকনিশিয়ান যে 3 বছর আগে ভিলার জেনারেটর মেরামতের জন্য সরাসরি দায়ী ছিল এবং সে এখানে সরঞ্জাম অ্যাক্সেসের অধিকার নিয়ে কাজ করছে। সেই টেকনিশিয়ানের নাম ছিল ফিরোজ আলী, একজন মধ্যবয়সী রক্ষণাবেক্ষণ কর্মী যার চেহারা ছিল সৌম্য ও সাবধানী এবং যাকে নিয়মিত পরিদর্শনের সময় সবসময় ভালো রেটিং দেওয়া হতো। কেউ ফিরোজির মতো ব্যক্তির উপর সন্দেহ করেনি এবং অবশ্যই এটা ভাবেনি যে যে ব্যক্তি সেই বছর ভিলার দুর্ঘটনায় জড়িত ছিল সে চুপচাপ সেই স্থানে ফিরে আসবে যেখানে সবার নজর আটকে আছে। ডাক্তার অর্জুন সাথে সাথে সেই সব সরঞ্জামের পুরো লগইন হিস্ট্রি বের করার অনুরোধ করলেন যেগুলো ফিরোজ গত 3 মাসে অ্যাক্সেস করেছিল। একটি লম্বা তালিকা দেখা গেল যাতে ইনফিউশন পাম্প কন্ট্রোল সিস্টেমে 3 বার প্রবেশের তথ্য অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে সেই সময়টিও অন্তর্ভুক্ত ছিল যখন আয়েশার ঘুমের ওষুধের ডোজ অপ্রত্যাশিতভাবে পরিকল্পনার বাইরে বেড়ে গিয়েছিল। যখন অভ্যন্তরীণভাবে তাকে ডাকা হলো তখন ফিরোজ বেশি কিছু ব্যাখ্যা করল না। সে শুধু নিজের মাথা নিচু করল। আমি নির্দেশ পালন করেছি। আমি ভাবিনি যে বিষয়গুলো এত দূর গড়াবে। সেই উত্তর সবাইকে স্তব্ধ করে দিল। কে নির্দেশ দিয়েছিল? ফিরোজ আর কিছু বলল না। সে একজন আইনজীবীর সাথে দেখা করার অনুরোধ করল। একই সময়ে সেলোনি নিজের মেয়ের সমস্ত ডেটা, চিকিৎসা থেকে শুরু করে ওষুধের রেকর্ড পর্যন্ত দেখার অনুরোধ করল। তার সন্দেহ ছিল যে এখন আর কেউ বিশ্বাসযোগ্য নয়, এমনকি হাসপাতালও নয়। সে পর্যবেক্ষণ কক্ষে ঘণ্টার পর ঘণ্টা বসে প্রতিটি ফ্রেম আর চার্ট পর্যালোচনা করতে থাকল এবং তারপর সে এমন কিছু দেখল যা কেউ ভাবেনি। চতুর্থ চিকিৎসা সেশনের একদিন পর ড্রাগ পাম্পের একটি অভ্যন্তরীণ শিডিউল অনুযায়ী নিয়মিত পরীক্ষা করা হয়েছিল, এমন একটি শিডিউল যাতে ইনচার্জ চিকিৎসকের স্বাক্ষর ছিল না। সালোনি স্তব্ধ হয়ে গেল এবং তারপর কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গেল, এমন একটি জায়গা যেখানে সবসময় হালকা পারফিউমের সুগন্ধ আসত। যখন সোলোনি হাজির হল তখন দীপা স্ক্রিন থেকে মাথা তুলল, হাসল, যেন সে অপেক্ষাই করছিল। আমি ক্ষমা চাইতে আসিনি, সোলোনি সরাসরি বলল। আমি এটা জিজ্ঞেস করতে এসেছি যে তুমি আমার মেয়ের বিষয়ে এত আগ্রহী কেন? দীপা হালকা হাসল, যেন এক দীর্ঘশ্বাস। আমার তোমার মেয়ের বিষয়ে কোনো আগ্রহ নেই।
আমার বাজারে আগ্রহ আছে। যদি একজন বিদেশি ছাত্রী কিছু সূঁচ নিয়ে পুরো নিউরোলজিক্যাল চিকিৎসা পদ্ধতিকে উল্টে দিতে পারে, তবে পুরো ফার্মাসিউটিক্যাল সিস্টেম গোল্লায় যাবে। তুমি কি জানো এই হাসপাতালকে কারা অর্থায়ন করে? সরঞ্জাম কোম্পানিগুলোতে কাদের শেয়ার আছে? আমি শুধু শৃঙ্খলা বজায় রাখছি। সোলোনি নিজের হ্যান্ডব্যাগের ফিতে শক্ত করে ধরল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিল না। সে উঠল এবং টেবিলের ওপর একটি কাগজ রেখে গেল। মেইনটেনেন্স ক্যামেরা থেকে নেওয়া ভিডিওর একটি প্রিন্ট আউট, যাতে দীপার টেকনিক্যাল এরিয়া থেকে বেরোনোর ঠিক পরেই ফিরোজকে ড্রাগ পাম্প অ্যাডজাস্ট করতে দেখা যাচ্ছিল। তুমি এটাকে শৃঙ্খলা বলো, আমি একে অপরাধ বলি। সোলোনি পেছন ফিরে না তাকিয়েই চলে গেল। দীপা সেখানেই বসে থাকল, নড়ল না। পরের দিন সোলোনি আনের সাথে দেখা করতে গেল। প্রথমে আমি তোমাকে ভয় পেতাম, কারণ তুমি একজন অচেনা মানুষ ছিলে, সোলোনি বলল। তার কণ্ঠস্বর ভাঙা ছিল। কিন্তু দেখা গেল যে ভয়ঙ্কর মানুষ তারা ছিল যাদের আমি পরিচিত মনে করতাম। আন চুপ রইল। সোলোনি আরও বলল, তুমি চালিয়ে যাও, আমি আর তোমাকে থামাবো না, আর আমি তা বলবো যা আমি জানি। অষ্টম চিকিৎসা সেশন দুপুরে হল। আয়েশাকে আরও ভালো আলো ও শব্দ সংবলিত একটি নতুন পর্যবেক্ষণ কক্ষে নিয়ে যাওয়া হলো। আন অস্বাভাবিক কিছু করল না, সেই পুরনো অ্যাকিউপয়েন্টগুলোই ব্যবহার করল। কিন্তু এবার আকুপাংচার শেষ করার পর সে আয়েশার হাতে একটি ছোট বস্তু রাখল, একটি বিশেষ বুনোটওয়ালা প্লাস্টিকের বল, যা সংবেদনশীল রিফ্লেক্সকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয়। আয়েশা ধীরে ধীরে সেটিকে টিপল। এটি স্পষ্ট ছিল না যে এটি স্বয়ংক্রিয় ছিল নাকি ইচ্ছাকৃত, কিন্তু এটি যে ঘটেছিল তা স্পষ্ট ছিল। নার্স সেটি নথিভুক্ত করলেন। সোলোনি কাচের পেছনে দাঁড়িয়েছিল, নিজের মুখ হাত দিয়ে ঢেকে কথা বলতে পারছিল না। সেই সন্ধ্যায় হসপিটালের এক্সিকিউটিভ বোর্ডের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠকে বিক্রম দীপার বিরুদ্ধে ব্যবস্থার প্রস্তাব দিলেন। প্রমাণ পেশ করা হল, ক্যামেরা রেকর্ডিং, মারিয়ার জবানবন্দি, টেকনিক্যাল সরঞ্জাম থেকে নেওয়া ডেটা। ডাক্তার কুলকর্ণীর কাছে এখন চুপ থাকার কোনো কারণ ছিল না। তিনি দীপার সাথে সম্পর্কিত সমস্ত মিডিয়া কার্যক্রম স্থগিত করার একটি সিদ্ধান্তে স্বাক্ষর করলেন। সাথে সাথে পুরো ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলেন। মারিয়া অনেক দিনের নীরবতার পর অবশেষে আনের সাথে দেখা করতে চাইল। দুজনে দশম তলার করিডোরে একে অপরের পাশে দাঁড়িয়েছিল, শান্ত উঠোনের দিকে তাকিয়ে। আমি দুঃখিত, মারিয়া বলল। আমি নিজেকে একটা যন্ত্র হতে দিয়েছিলাম। আমি এত কিছু নিয়ে ভয় পেতাম যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই ভুলে গিয়েছিলাম, আয়েশা। আন চুপ রইল। সোলোনি আরও বলল, তুমি চালিয়ে যাও, আমি আর তোমাকে থামাবো না, আর আমি তা বলবো যা আমি জানি। সাপ্তাহিক বৈঠকে ডাক্তার অর্জুন একটি মন্তব্য করলেন, ডেটা এখন একটি প্রাথমিক রিপোর্টের জন্য যথেষ্ট। ফলাফল দুটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নথিভুক্ত করেছে, একজন কোমায় থাকা নিউরোলজিক্যাল রোগী এবং একজন মেরুদণ্ডে অসম্পূর্ণ চোট পাওয়া রোগী। চিকিৎসা নিরাপদে সম্পন্ন হয়েছে, কোনো বড় জটিলতা দেখা দেয়নি। ছোট পরিসরে একটি বর্ধিত পাইলট ট্রায়াল চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কুলকার্নি 3 দিনের মধ্যে অনুমোদন দিয়ে দিলেন। পুনর্বাসন কক্ষে ইরফান এইমাত্র 30 সেকেন্ডের জন্য অবলম্বনের সাহায্যে দাঁড়িয়ে থাকার একটি অভ্যাস শেষ করেছিল। সে নিজের মেয়ের দিকে ঘুরল, যে হাততালি দিচ্ছিল, এবং তারপর হেসে ফেলল, এক হাসি যা মাসের পর মাসের নীরবতাকে চিরে দিল। সে আনের শোনার মতো যথেষ্ট নিচু স্বরে বলল, আমি কখনো ভাবিনি যে আমি আবার দাঁড়াতে পারব, কিন্তু এখন আমার বিশ্বাস যে আমি হাঁটতে পারব। নিজের অ্যাপার্টমেন্টে বিক্রম নিজের টেবিলের সামনে বসেছিলেন। তার সামনে আয়েশার একটি ছবি ছিল, যে একটি লেগ ব্রেস ধরে সোজা দাঁড়িয়ে আয়নায় দেখছিল। সে এখনও কথা বলেনি, কিন্তু তার চোখ এখন আর শূন্য ছিল না। বিক্রম নিজের হাত কাঁচের ওপর ধীরে ধীরে রাখলেন। ফোনের ঘণ্টা বাজল। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কল ছিল, সংক্ষিপ্ত, কোনো ভনিতা ছাড়াই। আমরা এই প্রকল্পের জন্য মিডিয়াকে ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখব যতক্ষণ না একটি পূর্ণাঙ্গ রিপোর্ট এবং পিয়ার রিভিউ হচ্ছে। সমস্ত চিকিৎসা কার্যক্রম অভ্যন্তরীণভাবে চলতে পারে, কিন্তু বাইরে নীরবতা বজায় রাখতে হবে। বিক্রম ফোন কেটে দিলেন এবং নিজের মেয়ের ছবির দিকে আবার তাকালেন। তিনি বুঝলেন যে নীরবতাও কোনো গুরুত্বপূর্ণ বিষয় বজায় রাখার একটি পথ। ঠিক সেই সময়ে রিয়া একটি টক শোতে জাতীয় টেলিভিশনে ছিল।
সে অলৌকিক বিষয় নিয়ে কথা বলেনি, সে কেবল ডেটা নিয়ে কথা বলল। আমাদের এটা আশা করা উচিত নয় যে আকুপাংচার সব কিছু ঠিক করে দিতে পারে, কিন্তু যদি কোনো চিকিৎসা থাকে তা যতই ছোট হোক না কেন, যা কোমায় থাকা শিশুদের চোখ খুলতে সাহায্য করতে পারে বা একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে দাঁড়াতে সাহায্য করতে পারে, তবে আমাদের নিজেদের মন খোলা রাখা উচিত এবং একে নিরপেক্ষভাবে দেখা উচিত। দর্শকরা চুপ হয়ে গেল। আন বাড়িতে পুরো সম্প্রচার দেখল। যখন অনুষ্ঠান শেষ হলো তখন তার ফোনে একটি মেসেজ এলো। এটি ডাক্তার অর্জুনের ছিল, মাত্র 2টি শব্দ, ধন্যবাদ। সে উত্তর দিতেই যাচ্ছিল যে আয়েশার নিবিড় পর্যবেক্ষণ কক্ষে অ্যালার্ম বেজে উঠল। স্ক্রিন হালকা খিঁচুনির সংকেতে জ্বলে উঠল। একটি জটিলতা ঠিক সেই সময়ে এলো যখন কেউ এটি সবথেকে কম আশা করেছিল। অ্যালার্ম বাজার 4 মিনিটের মধ্যে আয়েশাকে একটি বিশেষ পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তরিত করা হলো। খিঁচুনি বেশিক্ষণ স্থায়ী হয়নি, মাত্র 15 সেকেন্ড, কিন্তু এটি পুরো চিকিৎসা দলকে সেই রাতেই একটি জরুরি বৈঠক ডাকতে বাধ্য করার জন্য যথেষ্ট ছিল। ডাক্তার অর্জুন ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ সংকেত, মস্তিষ্কের ছন্দ পুনরায় পরীক্ষা করলেন এবং সম্ভাব্য কারণ বিশ্লেষণ করলেন। সমস্ত সরঞ্জাম স্থিতিশীল ছিল, সংক্রমণের কোনো লক্ষণ ছিল না, কোনো জ্বর ছিল না, এবং বিশেষ করে কোনো প্রমাণ ছিল না যে আকুপাংচার এর কারণ। যদিও নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণের জন্য আনের পুরো চিকিৎসা কার্যক্রম 3 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা হলো। যখন আন খবরটি পেল তখন সে কোনো প্রশ্ন ছাড়াই মাথা নাড়ল। সে জানত যে চিকিৎসায় এমন কিছু নীতি থাকে যা নিয়ে কোনো আপোষ করা যায় না। পুরো চার্ট পর্যালোচনা করার পর ডক্টর অর্জুন নিশ্চিত করলেন যে হালকা খিঁচুনি সম্ভবত স্নায়ুতন্ত্রের পুনর্গঠন প্রক্রিয়ার কারণে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপের পরিবর্তন থেকে তৈরি হয়েছিল। এটি খারাপ লক্ষণ নয়, তিনি ডাক্তার কুলকর্ণীকে বললেন, বরং মস্তিষ্কের একটি সাধারণ প্রকাশ যখন এটি পুনরায় সংযোগ স্থাপন করতে শুরু করে। নিয়ন্ত্রণের ওষুধের ডোজ সামঞ্জস্য করার প্রয়োজন আছে, কিন্তু এটি উপসংহার টানার কোনো কারণ নেই যে এটি সহায়ক চিকিৎসা থেকে আসা কোনো জটিলতা। রিপোর্ট সেই রাতেই জমা দেওয়া হলো। সবকিছু শান্ত হয়ে গেল, যেন কিছুই হয়নি। এর মধ্যে রিয়া দ্বিতীয়বার টেকনিশিয়ান ফিরোজ আলীর সাথে দেখা করতে গেল। এবার সে চুপ থাকল না। একজন আইনজীবীর সামনে ফিরোজ নিশ্চিত করল যে তাকে দীপা ওষুধের লেবেল পরীক্ষা করার এবং মিডিয়ার জন্য প্যারামিটারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সিস্টেমে ঢোকার নির্দেশ দিয়েছিল। দীপা কোনো লিখিত নথি রাখেনি, সমস্ত নির্দেশ মৌখিক ছিল। সে বলেছিল যে যদি আয়েশা খুব দ্রুত উন্নতি করে তবে জনমত হাসপাতালকে একটি বিপজ্জনক অবস্থায় ফেলে দেবে। ফিরোজ নিজের মাথা নিচু করল। আমি ভুল ছিলাম। রিয়া কিছু বলল না। সে সব কিছু রেকর্ড করল এবং সেই রাতেই চলে গেল। পরের দিন সে সলোনির সাথে দেখা করতে গেল। আমার কাছে প্রমাণ আছে, রিয়া বলল, ভয়েস রেকর্ডারটি টেবিলের উপর রাখতে রাখতে। তুমি কি এটি জনসমক্ষে আনতে চাও নাকি আমাকে নিজের মতো করতে দেবে? সলোনি তাকে সরাসরি দেখল, না রাগ না ভয়। সে মাথা নাড়ল। তুমি এটি জানাও, কিন্তু এমন কিছু বানিও না যা ঘটেনি। আমি চাই না আয়েশা একটি গল্প হয়ে উঠুক। সে একজন মানুষ, কোনো প্রতীক নয়। 3 দিন পর নিবন্ধটি একটি প্রধান সংবাদপত্রের ইনভেস্টিগেটিভ কলামে প্রকাশিত হল। শিরোনামটি চাঞ্চল্যকর ছিল না, মাত্র একটি সহজ বাক্য ছিল, আশাকে ভাঙার আদেশ কে দিয়েছিল। নিবন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছিল যে কিভাবে একজন অভ্যন্তরীণ মিডিয়া প্রতিনিধি চুপচাপ চিকিৎসা ব্যবস্থাকে প্রভাবিত করেছিল এবং একজন তরুণ রোগীর সুস্থ হওয়ার প্রক্রিয়া ধীর করার চেষ্টা করেছিল, যাতে ক্ষমতার খেলা নিয়ন্ত্রণের বাইরে না যায়। দীপার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু যে কেউ এটি পড়লে বুঝতে পারত যে স্বাস্থ্য মন্ত্রণালয় হস্তক্ষেপ করল। দীপাকে দেশের স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত প্রকল্প থেকে সরে যেতে বাধ্য করা হলো। মারিয়া, যাকে একসময় মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য টেনে আনা হয়েছিল, তাকে হাসপাতালের সুরক্ষা ত্রুটি পর্যালোচনায় সহায়তার জন্য আমন্ত্রণ জানানো হলো। সে গ্রহণ করল, কারণ তার প্রায়শ্চিত্ত করার প্রয়োজন ছিল। 4র্থ দিন স্থিতিশীল পর্যবেক্ষণের পর আনকে চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। নবম চিকিৎসা সেশন বৃষ্টির আগের শান্ত জলতলের মতো এক পরিবেশে সম্পন্ন হল। নার্স থেকে শুরু করে ডিউটি ডাক্তার, পুরো দল উপস্থিত ছিল। কেউ 1 সেকেন্ডের জন্য নিজেদের সতর্কতা কমানোর সাহস করেনি। আন মূল প্রোটোকল অনুযায়ী ঠিক 12টি অ্যাকিউপয়েন্টে সূচ ফোটাল। সে নতুন কিছু করার চেষ্টা করেনি, সময়ও বাড়ায়নি। কিন্তু 18তম মিনিটে আয়েশা হঠাৎ একটি খুব শান্ত সভ্য ফিসফিস করল, একটি দুর্বল কিন্তু স্পষ্ট ধ্বনি, পাপা। ঘরের সবাই ঘুরে তাকাল। বিক্রম, যিনি পর্যবেক্ষণ কাচের পেছনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ পিছিয়ে গেলেন, যেন তাকে জোরে ধাক্কা দেওয়া হয়েছে। সে নিজের কানে বিশ্বাস করতে পারছিল না। সে 3 বছরে প্রথমবার একটি শব্দ বলেছিল। সেই ধ্বনি রেকর্ড করা হলো। আবারও ডাক্তার অর্জুন তাড়াহুড়ো করে কিছু নিশ্চিত করলেন না, তিনি কেবল নথিভুক্ত করলেন। রোগী প্রাথমিক স্তরে মৌখিক প্রতিক্রিয়া দিয়েছে, পুনরাবৃত্তি যাচাইকরণের প্রয়োজন আছে।
কিন্তু ভেতরে ভেতরে সবাই জানত যে একটি নতুন সীমা অতিক্রম করা হয়েছে। সেই সন্ধ্যায় পুনর্বাসন কক্ষে ইরফান একটি সাপোর্ট ফ্রেমের সাহায্যে টানা 4টি কদম ফেলল। সেই কিছু বলল না, শুধু জোরে শ্বাস নিল এবং তারপর নিজের স্ত্রীকে জড়িয়ে ধরল, যে বৃষ্টির মতো কাঁদছিল। অ্যান একটি কোণে বসেছিল, সেই দৃশ্য দেখছিল। তার হাত তখনও তার নোটবুক ধরেছিল। সে আরও একটি লাইন লিখল, কোনো অলৌকিক ঘটনা নয়, কেবল অটল দৃঢ়তা। পরের দিন হাসপাতালের এক্সিকিউটিভ বোর্ডের আবার বৈঠক হল। প্রাথমিক রিপোর্ট সম্পন্ন হয়েছিল। পুরো ডেটা, সচিত্র ভিডিও, নার্স, সহকারী এবং বাইরের বিশেষজ্ঞদের নিশ্চিতকরণের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 200 পৃষ্ঠারও বেশি একটি মোটা নথি পাঠানো হলো। সাথে আরও 1 বছরের জন্য পাইলট ফেজ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো। 1 সপ্তাহ পর অনুমোদনের স্বাক্ষর এলো। পরীক্ষামূলক কার্যক্রম অভ্যন্তরীণভাবে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো এবং আরও 3 জন রোগী পর্যন্ত বাড়ানো হলো। স্বচ্ছতা, সুরক্ষা এবং প্রচার বিমুখতার নীতি বজায় রেখে বিক্রম অভিনন্দন সভায় কিছু বললেন না, কিন্তু পরের দিনই তিনি অ্যানের সাথে দেখা করতে গেলেন এবং টেবিলের ওপর একটি নথি রাখলেন। তুমি কি জানো, তিনি বললেন, যদি তুমি এখান থেকে যেতে চাও তবে তুমি যে কোনো সময় আমার দ্বারা অর্থায়ন করা যে কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারো, কিন্তু আমার মনে হয় না যে তুমি যাবে। অ্যান উত্তর দিল না, সে শুধু একটু হাসল। তাহলে আমি আবার জিজ্ঞেস করছি, তুমি কি চাও? সেই প্রশ্নের সাথে সাথেই উত্তর পাওয়া গেল না, কিন্তু একটি সীমিত অভ্যন্তরীণ প্রেস কনফারেন্সের 10 দিন পর অ্যান একটি বৈঠকের মাঝে দাঁড়িয়ে কথা বলার অনুমতি চাইল। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু দয়া করে আমার কাজকে অলৌকিক বলবেন না। আমি কাউকে সুস্থ করিনি, আমি কেবল তাই করেছি যা আমাকে শেখানো হয়েছে। রোগীর শরীরের কথা শোনা, তাকে সুস্থ হতে সহায়তা করা এবং অধিকারের বাইরে না যাওয়া। এই বক্তব্য শব্দে শব্দে কয়েক মিনিটের মধ্যে নথিভুক্ত করা হলো। আর এই বিনম্রতার কারণেই মূল্যায়ন কমিটি উপসংহালে একটি লাইন যোগ করল, এই সহায়ক চিকিৎসার ক্লিনিক্যাল প্রয়োগের সম্ভাবনা আছে। রহস্যবাদ ছাড়াই বৈজ্ঞানিক ভিত্তিতে আরও গবেষণার সম্প্রসারণ প্রয়োজন। সেই রাতে রিয়া মন্ত্রীর সচিবকে একটি পুরো ফাইল পাঠাল। শিরোনামে মাত্র একটি বাক্য ছিল, একজন অজ্ঞাত মেয়ে থেকে একটি অবিসংবাদিত বৈজ্ঞানিক সংকেত পর্যন্ত। আলো নেভানোর আগে সে বিক্রমের একটি হাতে লেখা চিঠি পেল। একটি সংক্ষিপ্ত বাক্য, আমি আমার ভুলের অংশের জন্য দায় নেব, কিন্তু আমি আশা করি যে তুমি সঠিক বিষয়গুলো খোঁজা চালিয়ে যাবে। পরের দিন সকালে ডাক্তার অর্জুনকে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্টের জন্য একটি উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক পরিষদের সামনে ডাকা হলো। তিনি আয়েশা, ইরফান এবং 3 নতুন রোগীর সমস্ত অগ্রগতির চার্ট নিজের সাথে নিয়ে এসেছিলেন, যা ডেটা এন্ট্রির জন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু তা পেশ করার আগেই একটি জরুরি ঘোষণা দেওয়া হলো। জাতীয় ব্যবস্থার অন্য একটি হাসপাতাল সামগ্রিক ফলাফলের জন্য অপেক্ষা না করেই একই রকম ট্রায়াল শুরু করে দিয়েছে। এর মানে ছিল যে যদি ডেটা এখনই নিয়ন্ত্রণ করা না যায় তবে সব কিছু ভেস্তে যাবে। ডাক্তার কুলকর্ণী 7 দিনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট শেষ করার সিদ্ধান্ত নিলেন, যাতে উদ্যোগ বজায় রাখার জন্য পর্যাপ্ত বস্তুনিষ্ঠ প্রমাণ থাকে। যদি তা না হয় তবে সব কিছু বন্ধ করতে হবে। ডাক্তার অর্জুন, অ্যান এবং গবেষণা দল টানা 3 রাত কাজ করলেন। রিয়া নিজের গ্রাফিক্স টিমকে সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে চার্টগুলো পুনরায় তৈরি করতে সাহায্য করল, এটা নিশ্চিত করে যে তথ্যে কোনো হস্তক্ষেপ না হয়। রিপোর্টটি 3টি কপিতে মুদ্রিত হল, প্রায় 500 পৃষ্ঠা মোটা। যখন এটি পেশ করা হলো তখন কেউ একটি শব্দও বলল না, তারা শুধু একে অপরকে মাথা নেড়ে অভিবাদন জানালো। ঠিক সেই সময় উমর একটি খবরের কাগজ নিয়ে ভেতরে এলো। শিরোনামটি কালো কালিতে বড় করে লেখা ছিল, আয়েশা বলেছে পাপা, ডেটা এখন আর কল্পনা নয়। একটি শিরোনাম যা অলঙ্কৃত বা অতিরঞ্জিত নয়, কিন্তু চিকিৎসা মহলের কাছে এটি কেবল আধখোলা দরজায় একটি চূড়ান্ত কড়ানাড়ার মতো ছিল। পরের দিনই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ পরিষদ একটি রুদ্ধদ্বার শুনানির অনুরোধ করল, প্রশ্ন করার জন্য নয়, বরং শোনার জন্য। প্রথমবারের মতো আরা সেই সব লোকেদের কথা শুনতে চাইল যাদের একসময় মূলধারার চিকিৎসার সীমার বাইরে মনে করা হতো। ডাক্তার অর্জুন দলের পক্ষ থেকে সেটি পেশ করলেন। তিনি আবেগগত অগ্রগতির বিষয়ে খুব বেশি কথা বললেন না। তিনি বিক্রমের চোখ, সলোনির ধীর শ্বাস বা মারিয়ার চোখের জলের কথা বললেন না। তিনি কেবল সংখ্যা দিলেন, সচেতন রিফ্লেক্সের ফ্রিকোয়েন্সি, মোটর উন্নতির সূচক, গভীর সংবেদন ফিরে পাওয়ার চার্ট, আত্মবিশ্বাস বজায় রাখার সময়মান, বৈঠক ও পর্যবেক্ষণ সেশনের সংখ্যা, সবকিছু প্রমাণের সাথে। শেষ বাক্যটি যা তিনি বললেন তা হল, আমরা স্বীকৃতির জন্য অনুমতি চাইছি না, আমরা কেবল পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার আশা করি। একই সময়ে পুনর্বাসন কক্ষে আয়েশার চিকিৎসা প্রোগ্রাম সামঞ্জস্য করছিল। 10ম সেশন হতে চলেছিল এবং যদিও উন্নতি হয়েছিল তবুও কেউ আত্মতুষ্ট হওয়ার সাহস করেনি।
আগের হালকা খিঁচুনি একটি স্মারক ছিল যে স্নায়বিক পুনর্গঠন একটি সূক্ষ্ম যাত্রা, যার বিশ্বাসের চেয়েও বেশি সতর্কতার প্রয়োজন ছিল। ডাক্তার অর্জুন চিকিৎসার ফ্রিকোয়েন্সি সপ্তাহে 3 বার কমানোর অনুরোধ করলেন। সমানভাবে বিস্তৃত এবং নিয়ন্ত্রিত দৃশ্যমান, শ্রবণযোগ্য এবং স্পর্শকাতর উদ্দীপনার সাথে পর্যায়ক্রমে সংযুক্ত। প্রতিটি সেশনে একজন নিউরোলজি বিশেষজ্ঞ, একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন স্বতন্ত্র পর্যবেক্ষণ নার্সের উপস্থিতি থাকত। একটি বিবরণও বাদ দেওয়া হলো না। শুরু করার আগে সলোনিকে মেয়ের বিছানার পাশে বসার জন্য আমন্ত্রণ জানানো হলো। এটি চিকিৎসায় একটি নতুন সংযোজন ছিল। প্রিয়জনদের ভূমিকা এখন আর কেবল দর্শকদের ছিল না। সলোনি নিজের মেয়ের কানের কাছে ঝুঁকে 3টি শব্দ ফিসফিস করল, মা এখানে আছে। আয়েশা নিজের চোখ খুলল না, কিন্তু তার হাত একটু নড়ল, প্রথমবারের মতো কোনো শারীরিক উদ্দীপনা ছাড়াই। আন আকুপাংচার শুরু করল। প্রতিটি সূচ ইইজি চার্টের মাধ্যমে মনিটর করা হলো। 15 মিনিট পর আয়েশা একটি শব্দ সংকেতের জবাবে একবার চোখের পাতা ফিটফিট করল। তারপর নিজের নাম ডাকার পর 3 বার। 20তম মিনিটে তার মুখ থেকে একটি ছোট অস্পষ্ট শব্দ বের হলো, কিন্তু দ্বিতীয়বার সেই ছোট আওয়াজটি আকার নিল, মা। সালোনি কেঁদে ফেলল। অফিসিয়াল রিপোর্ট তার পরপরই লেখা হলো, উচ্চারণটি রেকর্ড করা হলো, সংরক্ষিত করা হলো এবং কেন্দ্রীয় মেডিকেল রেকর্ড স্টোরেজ সিস্টেমে এনক্রিপ্ট করা হলো। টিমের কেউ এটা ঘোষণা করেনি যে আয়েশা পুরোপুরি সজাগ ছিল, কিন্তু তাদের এখন আর হাইপোথিসিস বা কল্পনা শব্দটির প্রয়োজন ছিল না। ইরফান নিজের প্রথম পুনর্বাসন কোর্স শেষ করার পর হাঁটুতে ব্রেস লাগিয়ে 8 কদম হাঁটতে পারল, যা প্রাথমিক প্রত্যাশার চেয়ে অনেক বড় একটি অর্জন ছিল। তাকে প্রাদেশিক হাসপাতালের জন্য একটি উদ্ধার নিরাপত্তা প্রশিক্ষণ গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলো। সে কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়ল। প্রথমবারের মতো সে কারো সাহায্য ছাড়াই উদ্ধারকারী দস্তানা পড়তে পারল। আনের পুরো টিম, নার্স থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত জানত যে এটি শেষ নয়, এটি কেবল বিজ্ঞান ও দৃঢ়তার মধ্যে এক বিরল মিলনস্থল ছিল। কিন্তু এই সময়ের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক ঘোষণা দিল। এটি 4টি প্রধান হাসপাতালে কঠোর নজরদারির অধীনে পরিপূরক যৌথ চিকিৎসার পাইলট সুযোগ বাড়াবে। আন প্রেস কনফারেন্সে উপস্থিত হল না। সে চিকিৎসা কক্ষেই থাকল এবং আয়েশার প্রতিটি ছোট প্রতিক্রিয়া নোট করা চালিয়ে গেল। সে জানত যে বাইরের আলো তার নয়। রিয়া বিকেলের দিকে এলো একটি পুরো পাণ্ডুলিপি নিয়ে। ইনভেস্টিগেটিভ সিরিজ যখন বিশ্বাস ডেটার সাথে মেলে বই আকারে প্রকাশিত হবার জন্য নির্ধারিত হয়েছিল। সে অলৌকিক শব্দটি ব্যবহার করেনি, সে কেবল যা ঘটেছিল তাই লিখেছিল। তুমি কি কভারে নিজের নাম চাও? রিয়া জিজ্ঞেস করল। প্রয়োজন নেই, আন উত্তর দিল। শুধু আমার দাদুর নামটা সেখানে থাকুক, যিনি আমাকে প্রথম সূচ ফোটাতে শিখিয়েছিলেন এবং আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে সূচের মধ্যে কোনো জাদু নেই, কেবল সেটি ধরা ব্যক্তির হাতের উদ্দেশ্যেই সব। রিয়া মাথা নাড়ল। একই সময়ে বিক্রম প্রশাসনিক এলাকায় গেলেন এবং এনার্জি গ্রুপের সিইও পদ থেকে নিজের অফিসিয়াল ইস্তফাপত্র জমা দিলেন। তিনি নিজের কথা রাখলেন। অবশিষ্ট সম্পত্তি একটি নতুন ফান্ডে দেওয়া হলো, আয়েশা ফান্ড, যা শিশু রোগীদের পুনর্বাসন গবেষণা প্রকল্পগুলিতে অর্থায়ন করতে এবং উন্নয়নশীল দেশগুলিতে পরিপূরক চিকিৎসা প্রশিক্ষণে সহায়তা করার জন্য নিবেদিত। সোলোনি ফান্ডের উপদেষ্টা বোর্ডে যোগ দিলেন মারিয়া, আঞ্চলিক সমন্বয়কারী হলেন, এবং বিক্রম, তিনি কেবল একজন সাম্মানিক পর্যবেক্ষকের ভূমিকা গ্রহণ করলেন। যখন জিজ্ঞেস করা হলো কেন তিনি পরিচালনার দায়িত্ব রাখলেন না, তিনি শুধু একটি বাক্য বললেন, আমি অনেক কিছু খুব শক্ত করে ধরে রাখতাম, এখন আমি সঠিক জিনিসগুলোকে যেতে দেওয়া শিখছি। যখন ফান্ড আনের দাদু চিকিৎসক গুয়েন ভ্যান ন্যাটের নামে একটি আন্তর্জাতিক স্কলারশিপ স্থাপনের ঘোষণা করল, তখন পুরো চিকিৎসা সমাজ কিছু সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল এবং তারপর সবাই হাততালি দিল। ডাক্তার অর্জুনকে দেশের একটি প্রধান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাল্টিমডাল থেরাপির ওপর একটি বিশেষ কোর্স পড়ানোর জন্য আমন্ত্রণ জানানো হলো। তার প্রথম বক্তৃতা আনের নিজের কথা দিয়েই শেষ হল। যখন বিজ্ঞান যথেষ্ট বিনম্র হয়, তখনই মানবতা এগিয়ে যেতে পারে। আয়েশার 12তম চিকিৎসা সেশন কোনো নজরদারি ছাড়াই আয়োজন করা হলো, কেবল আন, সোলোনি এবং একজন অভিজ্ঞ নার্সের সাথে। কোনো ইইজি নেই, কোনো ভিডিও নেই। আয়েশা নিজের চোখ খুলল, স্পষ্টভাবে মা বলল এবং তারপর সূচ ভর্তি সেই ছোট কাঠের বাক্সের দিকে ইশারা করল। আন সেটি নিয়ে এলো। তার হাত একটু কাঁপছিল, কিন্তু সূচ স্থির ছিল।
6 মাস পর মুম্বাইয়ে ঋতু পরিবর্তন হচ্ছিল। কেউ এটা বলেনি, কিন্তু সবার মনে হলো যে কিছু একটা বদলে গেছে। কেবল হাসপাতালেই নয়, বরং সেই সব লোকেদের মধ্যেও যারা এমন এক যাত্রা দেখেছিল যার কোনো গ্যারান্টি কেউ দিতে পারত না। আয়েশা স্কুলে ফিরে গিয়েছিল, পূর্ণকালীন নয়, এবং শারীরিক শিক্ষার ক্লাসেও অংশ নিচ্ছিল না। কিন্তু প্রতিদিন সকালে 9.5 বছরের মেয়েটিকে একটি বিশেষ ক্লাসে নিয়ে যাওয়া হতো, যেখানে একজন ব্যক্তিগত শিক্ষক এবং একজন ল্যাঙ্গুয়েজ রিহ্যাব পার্টনার থাকত। সে এখনও খুব দ্রুত কথা বলতো না, অনর্গল পড়ত না, কিন্তু এটি শিক্ষক, বন্ধু, মা আর বাবাকে কোনো সংকেত ছাড়াই ডাকার জন্য যথেষ্ট ছিল। আয়েশাকে নিয়ে আসা গাড়িটি প্রতিদিন হাসপাতালের গেটের সামনে ঠিক সময় থামত, যেখানে বিক্রম তখনও অপেক্ষা করতেন। তার এখন আর কোনো পদমর্যাদা ছিল না, কোনো সচিব তার পাশে থাকত না, শুধু একজন বাবা যার হাতে একটি ছোট জলের বোতল আর ঘাম মোছার জন্য একটি তোয়ালে থাকত। এর মধ্যে ইরফানকে দক্ষিণাঞ্চলের কুইক রেসপন্স টিমের একজন প্রশিক্ষক হিসেবে বদলি করা হলো। সে ফ্রেম ছাড়াই 10 কদম হাঁটতে পারত, এবং যদিও তাকে এখনও একটি সাপোর্ট ব্রেস পরতে হতো, সে নিজে গাড়িতে উঠতে ও নামতে পারত, একটি উদ্ধারকারী মই বহন করতে পারত, এবং এমনকি 3 কদম দৌড়াতেও পারত। এমন কিছু যা সে নিজেও বিশ্বাস করতে পারত না। আন এখন আর মুম্বাইয়ে ছিল না। সে তার ইন্টার্নশিপ শেষ করার পরপরই হ্যানয় ফিরে গেল। কোনো বিদায় নেই, কোনো প্রেস কনফারেন্স নেই, শুধু ডাক্তার অর্জুনের জন্য একটি চিঠি রেখে গেল, যার ভেতরে পুনর্বাসন চিকিৎসায় প্যারিফেরাল নার্ভ রিফ্লেক্সের উপর তার লেখা প্রথম প্রবন্ধের একটি কপি ছিল। কোণে কালি একটু ঝাপসা ছিল। সে হ্যানরে একটি ছোট ক্লিনিক খুলল। কোনো চকচকে সাইনবোর্ড নেই, কোনো বিজ্ঞাপন নেই, শুধু দরজায় ঝলানো একটি কাঠের খোদাই করা ফলক, পুনর্বাসন তাড়াহুড়ো করে হয় না। প্রতি সপ্তাহে সে এখনও মুম্বাইয়ের টিমের সাথে একটি বিশেষ সভার মাধ্যমে দূরবর্তী পরামর্শ দিত। আয়েশা সবসময় রিপোর্টের প্রথম আইটেম হতো। ডাক্তার অর্জুন বসন্তের মাঝামাঝি সময়ে হ্যানয়ে গেলেন মুম্বাইয়ের কেন্দ্র এবং ভিয়েতনামের পুনর্বাসন চিকিৎসকদের দলের মধ্যে একটি অফিসিয়াল সহযোগিতা স্মারক নিয়ে। সে তাকে 3য় তলায় একটি ছোট ঘরে বসালো, যাতে একটি গাঢ় রঙের কাঠের টেবিল ছিল। জানলাটি একটি গাছের সারির দিকে খুলত, যা এইমাত্র ফুটতে শুরু করেছে। ডাক্তার অর্জুন ঘরের কোণে একটি ছোট বেদির সামনে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন, যেখানে একটি ধূসর রঙের পোশাক পরা একজন বয়স্ক ব্যক্তির ছবি ছিল, যার হাতে একটি পুরনো কাঠের বাক্স ছিল। চিকিৎসক গুয়েন ব্যাননাট। আন ধীরে ধীরে বলল, প্রথম ব্যক্তি যিনি আমাকে শিখিয়েছিলেন যে পুনরুদ্ধার হাতে নেই, বরং যেভাবে আমরা রোগীকে দেখি তার মধ্যে আছে। ডাক্তার অর্জুন চুপ রইলেন। যখন তিনি উঠলেন, তখন তিনি ছবির সামনে মাথা নোয়ালেন এবং হাত জোড় করলেন। সেই দুপুরে তারা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করলেন। কাগজের উপর 2টি লাল মোহর লাগানো হলো। কোনো ক্যামেরা নেই, কোনো সাক্ষী নেই, কিন্তু এটি ছিল এক দীর্ঘ পদক্ষেপ। মুম্বাইয়ে আয়েশা ফান্ড ইন্টিগ্রেটেড নার্ভ থেরাপির একটি গবেষণা প্রকল্পের সাথে সাথে একজন ভিয়েতনামি মেডিকেল ছাত্রকে নিজেদের প্রথম স্কলারশিপ প্রদান করল। স্কলারশিপের নাম বড় ছিল না, কোনো জাঁকজমকও নয়, শুধু চিকিৎসক গুয়েন মৌন বিশ্বাস। সোলোনি প্রথম স্কলারশিপ অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন। যখন জিজ্ঞেস করা হলো যে তিনি কোনো পদবি ছাড়াই একটি নাম কেন বেছে নিলেন, তিনি শুধু বললেন, কারণ তার পদবীর প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের সেই সব লোকেদের কথা উল্লেখ করার প্রয়োজন আছে যারা নিজেদের হাত আর সত্য দিয়ে পথ খুলেছিলেন। মারিয়া, যে এখন পুনর্বাসন প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী, তাকে একটি আন্তর্জাতিক সম্মেলনে বলার জন্য আমন্ত্রণ জানানো হলো। তার ভাষণ ডেটা দিয়ে শুরু হয়নি, বরং একটি বাক্য দিয়ে শুরু হয়েছিল। আমি একবার একটি ছোট মেয়েকে নিজের চোখ খুলতে দেখেছিলাম, মেশিনের কারণে নয়, বরং একটি দৃঢ় হাতের কারণে। ডাক্তার অর্জুন এক নতুন ছাত্রকে নিলেন, ইরফানের মেয়ে, যে একসময় চিকিৎসা কক্ষের বাইরে বৃষ্টির মতো কেঁদেছিল। মেয়েটি বলল, আমি সেই সব মানুষকে সুস্থ করতে চাই যারা জানে না যে তাদের সুস্থ হওয়ার দরকার। রিয়া আন্তর্জাতিক নার্স দিবসে নিজের বই প্রকাশ করল। বইটি বেস্ট সেলার তালিকায় শীর্ষে ছিল না, কোনো হইচই হয়নি, কিন্তু মেডিকেল ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে পড়া হলো। উৎসর্গে লেখা ছিল, সেই সব লোকেদের জন্যে যারা বিশ্বাস করে যে অলৌকিক ঘটনা স্বর্গ থেকে আসে না, বরং আসে নিরলস নির্ভুলতা থেকে। আর বিক্রম, যিনি একসময় ক্ষমতার শীর্ষে দাঁড়িয়েছিলেন, যিনি একসময় নিজের মেয়ের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন, তিনি প্রতিদিন বিকেলের রিহ্যাব এলাকা দিয়ে যেতেন। 5 মিনিটের জন্য থামতেন, তথ্যবোর্ড দেখতেন এবং তারপর এগিয়ে যেতেন। কেউ কিছু জিজ্ঞেস করেনি, তিনিও কোনো ব্যাখ্যা দেননি। একদিন তিনি না জানিয়েই হুয়েতে আনের ক্লিনিকে এলেন। সে তাকে বসতে আর চা পান করতে আমন্ত্রণ জানালো।
আয়েশা ধন্যবাদ পাঠিয়েছে, তিনি বললেন। সে এইমাত্র একটি কবিতার অংশ পড়েছে, অনর্গল নয়, কিন্তু প্রতিটি শব্দ তার নিজের ছিল। আন কিছু না বলে মাথা নাড়ল। আমি ভাবিনি যে আমি এই দিন দেখব, তিনি চালিয়ে গেলেন। আর আমি জানি যে যদি আমি সেই সব জিনিসগুলো না ছাড়তাম যা আমাকে আটকে রেখেছিল, তবে এই দিন আসতো না। আন নিজের টেবিলের ড্রয়ার থেকে একটি হাতে লেখা চিঠি বের করল এবং তাকে দিল। এটি আমার ধন্যবাদ, সে বলল। এজন্য নয় যে আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, বরং এজন্য যে আপনি সত্যের মোকাবিলা করার সাহস করেছিলেন। বিক্রম চিঠিটি খুললেন, যাতে কেবল একটি ছোট বাঁকা হাতে লেখা বাক্য ছিল। যখন কেউ শ্বাস নিচ্ছে, তখন ফিরে আসার একটি পথ আছে। তিনি একটু হাসলেন, অনেক বছরের মধ্যে প্রথমবার একটি সত্যিকারের হাসি। যেদিন আয়েশা 10 বছরে পা দিল, আন একটি ভিডিও পেল। মেয়েটি একটি জন্মদিনের কেকের পাশে দাঁড়িয়েছিল, একটি সাদা পোশাক পরা, হাতে একটি কার্ড ধরা। কার্ডে লেখা ছিল, মিস আন, আমি ভালো আছি। আন কেঁদে ফেলল। সেই পুরো যাত্রায় প্রথমবার সে নিজেকে কাঁদতে দিল। সেই দিন সে যে শেষ সূচটি লাগিয়েছিল, তা চিকিৎসার জন্য নয়, বরং মনে রাখার জন্য ছিল। একটি ছোট গভীর শিহরণ, যা পেরিয়ে আসা প্রতিটি বিষয়কে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিল। তার পেছনে পুরনো কাঠের বাক্সটি বন্ধ হয়ে গেল, একটি প্রতিশ্রুতির মতো চুপ, যা পূর্ণ হয়ে গেছে। এই গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জীবনের কিছু কষ্ট একটি বন্ধ দরজার মতো হয়, যা নীরব থাকে। কিন্তু কখনো কখনো কেবল একজন ব্যক্তি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, বিশ্বাস বজায় রাখে এবং মানবতা নামক একটি চাবি নেয়, তখন সেই দরজা খুলে যায়। আয়েশা, আন এবং সেই সব লোকেদের কাহিনী যারা মুখ ফিরিয়ে নেয়নি, এটি একটি স্মারক যে চিকিৎসা কেবল হাসপাতালেই নেই, বরং দয়া এবং একে অপরের জন্য আমাদের মৌন বিশ্বাসের মধ্যেও আছে। প্রিয় বন্ধুরা, একটি সমাজ কেবল এই জন্য শক্তিশালী হয় না যে তার কাছে কত অট্টালিকা আছে, বরং এজন্য যে তার মানুষ সবচেয়ে দুর্বল সময়েও একে অপরকে ছেড়ে যায় না। যদি এই কথাগুলো আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে দয়া করে জীবন কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা দৃঢ়তা, ক্ষমা এবং প্রেমের এমন সব কাহিনী শোনাতে থাকব যা সব শব্দের চেয়েও গভীর। আমরা দুনিয়াকে বদলে দিতে পারি না, কিন্তু আমরা নিজেদের ভাগের প্রদীপটি জ্বালাতে পারি। অবশ্যই এটি আপনাদের মতো দর্শকদের সাথে কথোপকথনের অংশ। আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এটাও জানান যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমি প্রার্থনা করি যে আপনারা সবাই সব সময় খুশি আর নিরাপদ থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় কাহিনী থাকে, তবে আমাদের সবার সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন।